আমি তোমাদেরকে ক্লাস 11-এ শিখিয়েছিলাম, এই নাজমুল স্যারই তোমাদেরকে শিখিয়েছিল। মনে করে দেখো যে কোনো কার্বনের সাথে যদি ডিরেক্টলি একটি কার্বন কানেক্টেড থাকে তাহলে তার ডিগ্রি 1 হয়। তাহলে তার ডিগ্রি কত হয়? 1 ডিগ্রি। মন দিয়ে, মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট, কেউ অন্যমনস্ক নয়। তাহলে এই sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যে হ্যালোজেন যুক্ত আছে, সেই sp3 হাইব্রিডাইজটা যদি যদি sp2 এর সাথে যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড। তোমাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করে মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে যে sp2 এর সাথে যুক্ত থাকলে তাকে আমরা কি বলি? ভিনাইলিক হ্যালাইড। বন্ধন দৈর্ঘ্য যত বড়, সেই বন্ধনকে সহজে ভাঙা যায়। একটা সিঙ্গেল একটা স্টিক নিয়ে আসবে, তুমি ঠিক করে ভেঙে দিতে পারবে। ছোট করে নাও, ভাঙতে অসুবিধা। দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য যত বড়, সেই বন্ধনকে সহজে ভাঙা যায়। আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমরা আজ আলোচনা করব হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন। আজ আমাদের আলোচনার বিষয় হবে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন। আমরা জৈব রসায়নের এই অধ্যায়টি শুরু করতে চলেছি। এখানে আমরা পড়ব হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন। চলো দেখো, এই হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন এই চ্যাপ্টার থেকে আমাদের 5 নম্বর কোশ্চেন পড়বে। এই চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন পড়বে মাত্র 5 নম্বর এবং 5টা এমসিকিউ। আমি এমন ভাবে তোমাদেরকে পড়াবো, এই 5টা এমসিকিউ এর মধ্যে 5টা এমসিকিউ তুমি পরীক্ষার হলে করে আসতে পারবে এবং সেই কনফিডেন্সটা আমি তোমাদের দিচ্ছি। দেখো, এই চ্যাপ্টার শুরু হচ্ছে তাহলে এখনই। দেখো, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, মন দিয়ে, আর গল্প নয়, আর গল্প নয়। এইবার হবে পড়া শুরু, তারপরে আবার শেষে গল্প হবে, যেমন প্রত্যেকবারে গল্প হতো। একটা সুন্দর কবিতা দিয়ে আজকের ক্লাস শেষ করব। কবিতা দিয়ে শুরু করলাম, কবিতা দিয়ে শেষ করব। চলো দেখো, এখানে দেখো লেখা আছে হ্যালো অ্যালকেন। মন দিয়ে শোনো, রাইট? অন্য মনস্ক নয়, অন্য মনস্ক নয়। স্ক্রিন, স্ক্রিন, মোবাইল, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ, যে যেখান থেকে দেখছো তার স্ক্রিন। আমি কানে হেডফোন দিয়ে দাও, একটা নোটবুক নিয়ে নাও, মন দিয়ে আর কারোর কথা চিন্তা করো না, কারোর কথা ভেবো না। গার্লফ্রেন্ডের কথা চিন্তা করা বন্ধ করে দাও, যার প্রতি ক্রাশ খেয়েছো তাকে চিন্তা করা বন্ধ করে দাও। ক্রাশ খাও হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনকে। ক্রাশ খাও জৈব রসায়নকে। প্রেমে পড়ো রসায়নের, আর অন্য কারণ নয়। চলো, আজকের প্রথম দিন আমার এই উপদেশ থাকলো। চলো দেখো, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন অন্য মনস্ক হলে বুঝতে পারবে না, যারা অন্য মনস্ক হবে বুঝতে পারবে না। দেখো, এখানে একটা শব্দ আছে, যে শব্দটা হলো হ্যালো, আর এখানে একটি শব্দ আছে যার নাম হলো অ্যালকেন। এখানে একটা শব্দ আছে হ্যালো, আর এখানে একটা শব্দ আছে অ্যারিন। এখানে তাহলে মোট 3 প্রকার শব্দ আছে। হ্যালো, হ্যালো কেমন আছো, হ্যালো ভালো আছো, হ্যালো, হ্যালো আমরা বলি না হ্যালো, অর্থাৎ সেই হ্যালো, এই হ্যালো নয়। এই হ্যালো শব্দটি এসছে হ্যালোজেন থেকে। দিস হ্যালো কামস ফ্রম, দিস হ্যালো কামস ফ্রম হ্যালোজেন, দিস হ্যালো কামস ফ্রম হ্যালোজেন। তো এই হ্যালো কোথা থেকে এসছে? এই হ্যালো এসছে হ্যালোজেন থেকে। এই হ্যালো এসছে কোথা থেকে? এই হ্যালো এসছে হ্যালোজেন থেকে। এই হ্যালো কোথা থেকে এসছে? দিস হ্যালো কামস ফ্রম হ্যালোজেন। এই হ্যালো কোথা থেকে এসছে? হ্যালোজেন থেকে। অ্যালকেন, এই শব্দটি কোথা থেকে এসছে? অর্থাৎ আমরা এখন ডিসকাশন করছি, আমরা এখন পড়ার চেষ্টা করছি যে আমরা এই চ্যাপ্টারটা কিভাবে শুরু করছি, এই অধ্যায়ের মূল বিষয়টি কি, এই অধ্যায়ের মধ্যে আমরা কাকে নিয়ে আলোচনা করব, রাইট? তো দেখো, আজ আমরা হ্যালো শব্দের অর্থ হলো হ্যালোজেন। হ্যালো শব্দটি এসছে হ্যালোজেন থেকে। অ্যালকেন শব্দটি এসছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থেকে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে তাকে আমরা কি বলি? তাকে আমরা অ্যালকেন বলি। অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যুক্ত কোনো যৌগ, তার মধ্যে যদি একটি হ্যালোজেন যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো হ্যালো অ্যালকেন, রাইট? এম আই ক্লিয়ার? আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি চ্যাপ্টার পড়তে চলেছি। যেমন মনে করো CH3, যেমন মনে করো CH3, এখানে মনে করো একটা Cl যুক্ত আছে, তো এটা হয়ে গেল দেখো একটা হ্যালোজেন। এখানে দেখো একটা অ্যালকেনের পার্ট, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। মনে করো দেখো এখানে রয়েছে মনে করো এই CH3 CH2 Cl। তাহলে এটা কি? এটা হলো একটা হ্যালো অ্যালকেন। কারণ কি দেখো, এখানে ক্লোরিন আছে আর এখানে কি আছে? কার্বন কার্বন এক বন্ধন, কার্বন হাইড্রোজেন এক বন্ধন। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? হ্যালো অ্যালকেন। অর্থাৎ হ্যালোজেন, তার সঙ্গে যদি একটা অ্যালকিল গ্রুপ থাকে বা
অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যুক্ত যৌগ থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? তাহলে আমরা তাকে বলবো হ্যালো অ্যালকেন। রাইট, এম আই রাইট? হ্যালো অ্যালকেন। চলো, হ্যালো অ্যারিন। যদি বেনজিন বেনজিনের মধ্যে যদি হ্যালোজেন যুক্ত থাকে, বেনজিনের মধ্যে যদি হ্যালোজেন যুক্ত থাকে, তাহলে তাকে আমরা বলবো হ্যালো অ্যারিন। বেনজিনে যদি হ্যালোজেন যুক্ত থাকে, তাহলে তাকে আমরা বলবো হ্যালো অ্যারিন। বোঝা গেল কি বললাম? কি বোঝাতে চাচ্ছি তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো। দেখো, তাহলে হ্যালো কামস ফ্রম হ্যালোজেন। হ্যালোজেন মিন্স, যারা এটা হয়তো জানো না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যৌগগুলিকে হ্যালোজেন বলে। এই গ্রুপগুলি যখন কার্বন কার্বন এক বন্ধন যুক্ত যৌগে যুক্ত থাকে, তখন আমরা তাদেরকে কি বলি? হ্যালো অ্যালকেন। আর বেনজিন বলয়ের মধ্যে যদি যুক্ত থাকে, তাকে আমরা বলি হ্যালো অ্যারিন। রাইট, চলো নেক্সট আমরা তাহলে বোঝা গেছে হ্যালো অ্যালকেন কোনগুলো। এইবার দেখো, যারা নতুন জয়েন করেছো তারা একটু ব্যাপারটা জেনে রাখো যে আমরা কিভাবে এই চ্যাপ্টারটিকে স্টাডি করব, আমরা এই অধ্যায়টিকে কিভাবে স্টাডি করব। চলো, ব্লার হয়ে যাচ্ছে, বাট চিন্তা করো না। যারা পুরানো স্টুডেন্ট তারা তো চিন্তা করবে না, কারণ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ব্লার হবে, আবার ঠিক হয়ে যাবে। দেখো, তাহলে আমরা এই চ্যাপ্টারটা কিভাবে শুরু করব। তাহলে দেখো, হ্যালো অ্যারিন মানে কারা? মনে করো CH3Cl। মনে করো হ্যালো অ্যালকেন মানে কারা? CH3CH2Cl, CH3Br, মানে হ্যালোজেন যুক্ত যৌগ, হ্যালোজেন যুক্ত অ্যালকেন। তারপরে দেখো CH3CH2I হতে পারে। তাহলে আমরা এই অধ্যায়টিকে এইভাবে স্টাডি করব। প্রথমত আমাদের এই হ্যালো অ্যালকেনের নাম জানতে হবে। কি জানতে হবে? নম্বর 1 জানতে হবে নামকরণ। প্রথমে কি জানতে হবে? নামকরণ। অর্থাৎ আমরা এই যে অধ্যায়টা পড়ছি, এই যে হ্যালো অ্যালকেন পড়ছি, এই যে হ্যালো অ্যারিন পড়ছি, প্রথমত আমাদেরকে জানতে হবে যে ওয়েট। আচ্ছা ঠিক আছে, লেট হয়ে গেলে অসুবিধা নেই। প্রথমত আমাদেরকে জানতে হবে যে হ্যালো অ্যালকেনের নাম কিভাবে করা হয়। আমরা নাম অলরেডি আগে ক্লাস 11-এ নামকরণ পড়েছি। তারপরেও আমি তোমাদেরকে ছোট্ট করে নামকরণ বলে দেবো, যারা নতুন একেবারে দুর্বল মনে করছো নিজেদেরকে। নম্বর 2, আমাদেরকে জানতে হবে সমবায়বতা। যদি সেই যৌগ আইসোমেরিজম দেখায়, তাহলে সেই সমবায়বতা জানতে হবে। তারপরে ওই হ্যালো অ্যালকেনের যত ধরনের হ্যালো অ্যালকেন এই পৃথিবীতে আছে, প্রত্যেকের ভৌত ধর্ম জানতে হবে। হ্যালো অ্যালকেনের কি জানতে হবে? ভৌত ধর্ম জানতে হবে, ভৌত ধর্ম। নম্বর 4 কি জানতে হবে? হ্যালো অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ আমরা কোন কোন যৌগ থেকে হ্যালো অ্যালকেন পেতে পারি সেটা আমাদেরকে জানতে হবে। এবং আজকের ক্লাসে আমি যতটুকু টপিক পড়াবো তার উপরে আমি বেশ কিছু এমসিকিউ রেখেছি, এবং এই রকম ভাবে প্রত্যেক দিন হবে যতটুকু টপিক পড়াবো সেই টপিকের উপরে বেস করে কত ধরনের এমসিকিউ থাকতে পারে সেগুলো আমি ডিসকাশন করব প্রত্যেক দিনের ক্লাসে। স্যার এটা বুঝতে পারছি না এমডি আসিফ খান, তুমি কি বুঝতে পারছো না? হ্যাঁ, এটা কি বুঝতে পারছো না? এই যে মনে করো, এই যে CH3Cl, এটাকে হ্যালো অ্যালকেন বলে, হ্যালোজেন আর অ্যালকেন। এটা সেই বুঝতে পারবে না যে হ্যালোজেন কি চেনে না, সে বুঝতে পারবে না এটা কি। বোঝা গেল কি বললাম? হলো। এবার CH3Cl এগুলো হ্যালো অ্যালকেন। তাহলে পড়ার নিয়ম কি? আমাকে যে যৌগটা আমরা স্টাডি করছি, মনে করো আমরা অ্যালকোহলকে স্টাডি করছি, তাহলে অ্যালকোহল এর নামকরণ আমাকে জানতে হবে, অ্যালকোহলের সমবায়বতা জানতে হবে, আমাকে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া জানতে হবে, আমাকে অ্যালকোহলের ভৌত ধর্ম জানতে হবে, অ্যালকোহলের রাসায়নিক ধর্ম আমাকে জানতে হবে। আচ্ছা, অ্যারিন মানে কি? অ্যারিন মানে অ্যাকচুয়াল অ্যারোমেটিক যৌগ, বাট আমাদের সিলেবাসের মধ্যে এখানে অ্যারিন মানে কেবলমাত্র আমরা বেনজিনকে নেব। বোঝা গেল কি বললাম? আমরা এখানে বেনজিনকে নেব। ওকে, চলো তাহলে প্রস্তুতি। তাহলে এত রকম ভাবে আমাদেরকে পড়তে হবে। 5 নম্বর শনাক্তকরণ। 5 নম্বর কি? শনাক্তকরণ। 5 নম্বর কি? শনাক্তকরণ সম্পর্কে আমাদের জানতে হবে, যে আমরা হ্যালো অ্যালকেনকে কিভাবে শনাক্তকরণ করব। হ্যালো অ্যালকেনকে আমরা কিভাবে শনাক্তকরণ করব।
হলো। চলো তাহলে আমরা ধীরে ধীরে শুরু করি, এবার আমাদের কাজ শুরু করছি। প্রথমত আমরা মন দিয়ে শোনো, যারা একেবারে নতুন, যারা সংকরায়ন সম্পর্কে ধারণা নেই তাদের একটু সমস্যা হতে পারে, মন দিয়ে শোনো। প্রথমে আমরা হ্যালো অ্যালকেনের শ্রেণী বিভাগ করব, আমরা হ্যালো অ্যালকেনের ক্লাসিফিকেশন করব কিরকম ভাবে। দেখো মন দিয়ে শোনো, হ্যালো অ্যালকেনকে আমরা ক্লাসিফিকেশন করব। দেখো দেখো এই যে কার্বন, কার্বনের চারিদিকে 4টি হ্যান্ড হয়, কার্বনের চারিদিকে 4টি হ্যান্ড হয়, ওকে। এখানে একটা এক্স মানে হ্যালোজেন। এইবার দেখো আমি এমন অ্যালকিল হ্যালাইড নিলাম, আমরা আমরা এমন একটি যৌগ নিলাম যে যৌগের মধ্যে হ্যালোজেনটি যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের সংকরায়ন, সেই কার্বনের সংকরায়ন, সেই কার্বনের সংকরায়ন sp3। আমরা এমন একটি যৌগ নিলাম, এমন একটি হ্যালোজেন নিলাম যে হ্যালোজেনটি যুক্ত আছে sp3 কার্বনের সাথে। সেই জন্য দেখো এখানে পয়েন্ট করা আছে যে আমরা ক্লাসিফিকেশন করছি কিসের ভিত্তিতে, CX। আমরা হ্যালো অ্যালকেনের ক্লাসিফিকেশন করছি CX বন্ধনের প্রকৃতির উপরে ভিত্তি করে। কিরকম ধীরে ধীরে সব বুঝতে পারবে। দেখো প্রথমে সাব পয়েন্ট করা হয়েছে যে আমরা সেই সমস্ত অ্যালকিল হ্যালাইডকে আলাদা করছি যে সমস্ত যৌগের মধ্যে, সেই যৌগগুলোকে আমরা আলাদা করছি যে যৌগগুলোর মধ্যে হ্যালোজেন sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত আছে, রাইট। তাহলে দেখো তাহলে দেখো তাহলে দেখো এই যে কার্বন, আমি একটা উদাহরণ নিয়েছি, এই যে কার্বন, এই কার্বনের চারিদিকে দেখো 4খানা সিগমা বন্ড আছে। তাহলে যদি কোনো কার্বনের চারিদিকে, যদি কোনো কার্বনের চারিদিকে, যদি কোনো কার্বনের চারিদিকে, যদি কোনো কার্বনের চারিদিকে 4টি সিগমা বন্ধন থাকে তাহলে আমরা কি বলি, তাহলে আমরা তাকে বলি sp3 হাইব্রিডাইজড কার্বন। তাহলে দেখো এই কার্বনের সংকরায়ন কি, এই কার্বনের সংকরায়ন sp3। তাহলে sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যদি হ্যালোজেন থাকে তাদেরকে আমরা একটা ক্লাসিফিকেশন করব। তাহলে আমরা ক্লাসিফিকেশন করেছি অলরেডি। তাহলে দেখো sp3 হাইব্রিডাইজেশন কার্বনের সাথে যদি হ্যালোজেন যুক্ত থাকে তাকে আমরা কি বলবো, অ্যালকিল হ্যালাইড। তাহলে মনে থাকবে, তাহলে মনে থাকবে কি বললাম, sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যদি হ্যালোজেন যুক্ত থাকে তাহলে তাকে আমরা কি বলবো, অ্যালকিল হ্যালাইড। sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যদি যুক্ত থাকে তাকে আমরা কি বলবো, অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড। এইবার দেখো মন দিয়ে, মন দিয়ে দেখো তো, আমরা এই যে কার্বন, এই কার্বনের সঙ্গে একটা CH3 রাখলাম, এখানে একটা H রাখলাম, এখানে একটা H রাখলাম, এখানে একটা হ্যালোজেন রাখলাম। এইবার বলো তো এই কার্বনের সংকরায়ন কি, এই কার্বনের সংকরায়ন sp3, এই কার্বনের সংকরায়ন কি sp3। তাহলে হ্যালোজেনটা আবারও এমন একটি কার্বনের সাথে যুক্ত আছে যার সংকরায়ন sp3। শুধু ডিফারেন্স কোথায়, পার্থক্য কোথায়? দেখো এই কার্বনের ডিগ্রি কত, ঝটপট বলো তো, এই কার্বনের ডিগ্রি কত, এই কার্বনের ডিগ্রি কত, এই কার্বনের ডিগ্রি কত, কমেন্ট করো, এই কমেন্ট বক্সে জানাও, এই কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে দাও তো, কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যে এই কার্বনের ডিগ্রি কত। ভেরি গুড, ভেরি গুড। অতনু জানা 2 ডিগ্রি বলছে, দেবজিৎ চেল ভুল বলছে, ইমন শেখ রাইট, ইমন শেখ রাইট 2 ডিগ্রি, প্রীতম ভুল বলছে, ভুল বলছে, সবাই ভুল বলছে, অসংখ্য ছেলে মেয়ে ভুল বলছে, সায়নী ভুল বলেছে, সৌমিক খুব দ্রুত কমেন্ট চলে যাচ্ছে উপরের দিকে, পারিজাত ঠিক বলে ভুল বলছে, 2 ডিগ্রি যারা বলছে তারা ঠিক, হোমোসেপিয়েন্স, ও চলে এসছে হোমোসেপিয়েন্স, প্রদীপ দাস 2 ডিগ্রি, স্নেহা সাঁতরা 2 ডিগ্রি, সবাই 2 বলছে, অনেকেই 2 বলছে, 4 যারা বলছে তারা ভুল বলছে। চলো 3 ডিগ্রি বলছে কে, পূজা ভুল বলছো, চলো আচ্ছা ঠিক আছে। দেখো দেখো আমি তোমাদেরকে ক্লাস 11-এ শিখিয়েছিলাম, আমি তোমাদেরকে ক্লাস 11-এ শিখিয়েছিলাম, এই নাজমুল স্যারই তোমাদেরকে শিখিয়েছিল, মনে করে দেখো, যে কোন কার্বনের সাথে যদি ডিরেক্টলি একটি কার্বন কানেক্টেড থাকে তাহলে তার ডিগ্রি 1 হয়, তাহলে তার ডিগ্রি কত হয়, 1 ডিগ্রি। যদি এমন কোন কার্বন যার সাথে একটা কার্বন কানেক্টেড তাকে আমরা কি বলি, 1 ডিগ্রি। আচ্ছা সরি সরি, আমি 2 ডিগ্রি, আবার সবাই 2 বলছে, আমি 2 বলে দিলাম সবাই 2 বলছে, তাই তো, আমি 2 বলে দিলাম সবাই 2 বলছে। স্যার এটা বুঝতে পারছি না, আসিফ খান তুমি নিতান্তই দুর্বল বালক মনে হচ্ছে। 1 ডিগ্রি, অনেকেই 1 ডিগ্রি বলেছে, যারা 1 ডিগ্রি বলছে তারা ঠিক বলছে, যারা 1 ডিগ্রি বলছে তারা ঠিক বলছে, যারা 1 ডিগ্রি বলছে তারা ঠিক বলছে। দেবজিৎ চেল তুমি ঠিক বলেছিলে, আমার বুঝতে অসুবিধা হয়েছিল, বুঝতে পারলাম না,
দেখো যারা বুঝতে পারলে না তারা তার মানে সম্পূর্ণ ক্লাস 11-এ ফাঁকিবাজি করেছো। দেখো দেখে নাও, এটা এটা ক্লাস 11-এর কনসেপ্ট। সেই সকল কার্বনের ডিগ্রি, মন দিয়ে শোনো, সেই সকল কার্বনের ডিগ্রি 1 ডিগ্রি, সেই সকল কার্বনের ডিগ্রি 1 ডিগ্রি, যে সকল কার্বনের সাথে একটি মাত্র কার্বন কানেক্টেড, সেই সকল কার্বনের ডিগ্রি 1 ডিগ্রি, যাদের সাথে একটা কার্বন কানেক্টেড। তাহলে দেখো এই কার্বনের সাথে দেখো একটি কার্বন কানেক্টেড, তাহলে এই কার্বনের ডিগ্রি কত? 1 ডিগ্রি। সেই জন্য আমরা একে বলবো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। একে আমরা কি বলবো? 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। চলো নেক্সট, নেক্সট দেখো CH3H বলো, সবাই কমেন্টে বলো স্যার আমি ঠিকই বলেছিলাম। হ্যাঁ দেবজিৎ তুমি ঠিক বলেছিলে, আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল। চলো ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। চলো এই কার্বনের ডিগ্রি কত ঝটপট বলো, এই কার্বনের ডিগ্রি কত ঝটপট বলো। ভেরি গুড, ভেরি গুড। স্নেহাশিস, স্নেহাশিস, হোমোসেপিয়েন্স, তৃষা বিশ্বাস, ইমন শেখ, পারিজাত সর্দার, সুহান খান, আর কত নাম নেব, অনেক জয়েন করেছে আজকের 100+। চলো তাহলে এই কার্বনের ডিগ্রি কত? 2 ডিগ্রি। এই কার্বনের ডিগ্রি কত? 2 ডিগ্রি। সিমিলারলি, সিমিলারলি যদি আমরা এখান থেকে এমসিকিউ হবে কিছুক্ষণ পরে, CH3CH3X, তাহলে এর ডিগ্রি কত আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা? এটার ডিগ্রি কত? 3 ডিগ্রি। তাহলে এবার মন দিয়ে শোনো, তাহলে মন দিয়ে শোনো, তাহলে অ্যালকিল হ্যালাইডকে আমরা sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত হ্যালোজেন যদি থাকে তাহলে তাকে আমরা কি বলছি? অ্যালকিল হ্যালাইড। তাকে আমরা কি বলছি? অ্যালকিল হ্যালাইড। সেই অ্যালকিল হ্যালাইডকে আমরা কতগুলি ভাগে ভাগ করলাম? একটাকে বলছি কি প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, একটাকে বলছি সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, আরো একটাকে আমরা কি বলছি টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আই থিংক ক্লিয়ার। পরীক্ষায় প্রশ্ন পড়বে নিচের কোনটি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলো, একটু পরেই বুঝতে পারবে। দেখো এইবার দেখো, তাহলে এইবার দেখো তো আমি আরো কয়েকটা উদাহরণ নিচ্ছি, বলতে পারো কিনা দেখো তো, ট্রাই করো তো, ট্রাই করো। চলো এখানে হ্যালোজেন আছে, আর দেখো এখানে হ্যালোজেন আছে, ঝটপট দেখো এটা এই কার্বনের ডিগ্রি কত? এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? স্যার এটা sp3 কিভাবে বুঝলেন? বাপরে বাপ, একেবারেই পড়াশোনা করনি বোধ হয়, তাহলে তো খুবই মুশকিল বাবু। চলো আসিফ খান, আসিফ খান যে তুমি আছো, তুমি এক কাজ করবে, আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করো, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? আমি তোমাকে হেল্প করব। আসিফ খান তুমি আমাকে টেলিগ্রামে মেসেজ করবে যে স্যার আমাকে একটু শঙ্করায়ন আর ডিগ্রিটা বুঝিয়ে দিন, আমি তোমাকে খাতায় লিখে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি হেল্প করবো তোমাকে। চলো তাহলে ভেরি গুড, অনেকেই উত্তর করছে একদম আগুন বাচ্চা, তোমরা তোমরা হচ্ছে আগুন বাচ্চা। 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? এটা 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। তোমরা হচ্ছে আগুন বাচ্চা, আগুন বাচ্চা তোমরা। চলো তাহলে বুঝে গেছো, বুঝে গেছো যে এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে sp3, আবারও বলে দিচ্ছি, আরো একবার বলে দিচ্ছি, sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে হ্যালোজেন থাকলে তাদেরকে আমরা প্রথমত একটা ক্লাসিফিকেশন করছি অ্যালকিল হ্যালাইড, এবং সেই অ্যালকিল হ্যালাইড 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, 2 3 1। চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, ধ্যান দিয়ে দেখো, বোঝো। বুঝলাম না স্যার, অরিন্দম বিশ্বাস তুমি কি বুঝলে না? চলো তোমার জন্য আরো একবার স্লাইডটা ওপেন করতে হবে, কি বুঝলে না দেখো। এখানে কিছু নেই মানে একটা কার্বন আছে, যারা ক্লাস 11-এ পড়াশোনা টুকটাক করেছো তারা জানবে। এখানেও কিছু নেই মানে কার্বন আছে, এই কার্বনের ডিগ্রি 3, এখানে এই কার্বনের, এই কার্বনটা এখানে একটা কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 1, আর এই কার্বনটা দুটো কার্বনের সাথে কানেক্টেড, তাই এই কার্বনের ডিগ্রি 2 ডিগ্রি। বাবা এরকম এত দুর্বল দুর্বল কোশ্চেন করলে
তাহলে কিন্তু স্যার রিপিট, কে বলছে? শ্রেয়াসী। লাস্টেরটা কেন 3 ডিগ্রি? কেন 3 ডিগ্রি? এইটা তো এই কার্বন কটা কার্বনের সাথে কানেক্টেড? একটা কার্বনের সাথে কানেক্টেড। তাহলে এই কার্বনের ডিগ্রি কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রি কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত, তাই যেটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ওকে, যারা এই ডিগ্রি বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাকে টেলিগ্রামে মেসেজ করবে। অ্যালাইলিক হ্যালাইড, দেখো মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, অ্যালাইলিক হ্যালাইড। মন দিয়ে দেখো, অন্য মনস্ক নয়। দেখো, দেখো তো এই কার্বন, দেখো তো এই কার্বনের সংকরায়ন কি? sp3 না? তাহলে আমাদের ক্লাসিফিকেশন চলছে sp3 হাইব্রিডাইজ, sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত হ্যালোজেন। তাহলে এখানে দেখো এই হ্যালোজেনটা sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে আছে না নেই? আছে। তাহলে সেই ক্লাসিফিকেশনের আন্ডারে পড়ছে। এইবার যদি মন দিয়ে, মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট পয়েন্ট, কেউ অন্য মনস্ক নয়। তাহলে এই sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যে হ্যালোজেন যুক্ত আছে, সেই sp3 হাইব্রিডাইজটা যদি যদি sp2 এর সাথে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড। কি বললাম মনে থাকবে? sp3 হাইব্রিডাইজের সাথে হ্যালোজেন থাকবে এবং সেই sp3 কানেক্টেড টু sp2, দেন আমরা তাকে কি বলবো? অ্যালাইলিক হ্যালাইড। কি বললাম, বোঝা গেল? অ্যালাইলিক হ্যালাইড। দেখো এই কার্বনের সংকরায়ন কি? এই কার্বনের সংকরায়ন কি? sp2। এই কার্বনের সংকরায়ন কি? sp2। কারণ এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড, আর ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। তাহলে এই কার্বনের চারিদিকে কটা সিগমা? 3খানা সিগমা। তাহলে কি হয়ে যাচ্ছে? 3 সিগমা মানে sp2। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যালাইলিক হ্যালাইড। এইবার দেখো, আমরা আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, HCH যেমন আছে এটাই হয়ে যাচ্ছে মনে করো CH3HX। দেখো আগের মতোই কন্ডিশন, এটা sp3 আর ও যার সাথে যুক্ত আছে সে sp2। এইবার দেখো এখান থেকে এমসিকিউ হবে পরীক্ষায়, এখান থেকে এমসিকিউ হবে। খাতাতে লেখা দরকার নেই, পরে লিখে নেবে খাতায়, পরে লিখে নেবে। এখন শুধু দেখো মন দিয়ে, পরে লিখে নেবে, নোট পেয়ে যাবে। তাহলে দেখো এইবার এই যে অ্যালাইলিক কার্বন, তাহলে এই কার্বনটাকে আমরা কি বলছি? পরীক্ষায় মাঝে মাঝে বলে দেয় যে কোনটি অ্যালাইলিক কার্বন। তাহলে এই কার্বনটাকে আমরা কি বলছি? অ্যালাইলিক, অ্যালাইলিক কার্বন। ওকে, তাহলে এই কার্বনটাও অ্যালাইলিক, sp3 তার সাথে কানেক্টেড sp2। কিন্তু এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি? এটার এটার মধ্যে পার্থক্য হলো এটা 2 ডিগ্রি আর এটা হলো 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় নিচের কোনটি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। দেখো এই কার্বনটার সাথে দুটো কার্বন কানেক্টেড, এদিকে একটা এদিকে একটা। সো এই কার্বনের ডিগ্রি কত? 2 ডিগ্রি। আর এই কার্বনের ডিগ্রি কত? দেখো 1 ডিগ্রি, একটা কার্বন কানেক্টেড। সো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড, এটা কি 2 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। বোঝা গেল কি বললাম? চলো তাহলে আরো একটা উদাহরণ নিয়ে নেবো আমরা, আরো একটা উদাহরণ নিয়ে নেবো। C ডবল বন্ড HCH, তাহলে এটা কত ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড? এটা কত ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড? 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। চেনো চেনো? প্রশ্ন থাকবে, একটু পরেই প্রশ্ন থাকবে, উত্তর জানতে চাইবো। চলো নিশ্চিত বুঝে গেছো। নেক্সট, প্রোপারজিল অ্যালকিল হ্যালাইড। প্রোপারজিল, ও হো, ফোকাসটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। চলো, প্রোপারজিল অ্যালকিল হ্যালাইড কি? দেখো C ট্রিপল বন্ড H, এখানে মনে করো দেখো X। তাহলে এই যে হ্যালোজেন যুক্ত আছে এর সংকরায়ন কি? sp3। আর এর সংকরায়ন কি? sp। তোমরা অলরেডি জানো এদিকে একটা সিগমা এদিকে একটা সিগমা, তাহলে এই কার্বনের চারিদিকে দুটো সিগমা মানে কি? sp। তাহলে যদি যদি sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত হ্যালোজেন আর সেই sp3 হাইব্রিডাইজড কার্বনটা যদি sp এর সাথে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? প্রোপারজিল হ্যালাইড। মনে থাকে জানো? মনে থাকে জানো? ফোকাসটা ভেরি ব্যাড, হ্যাঁ ফোকাসটা খুব ডিস্টার্ব করছে। আমি পরের দিন এটা ভেরি গুড, sp2 প্লাস sp, sp3 প্লাস sp, এইভাবে মনে রাখবে। চলো নেক্সট, বেঞ্জাইলিক হ্যালাইড।
বেনজাইলিক হ্যালাইড, খুবই অনেক জায়গায় কাজে লাগবে। দেখো বেনজাইলিক হ্যালাইড, এটা অ্যালাইলিকের মতো, বাট এটাকে বেনজিন থাকার কারণে আমরা একে বলবো কি বেনজাইলিক হ্যালাইড। দেখো এই কার্বনের সংকরায়ন কি sp3, রাইট? আর এই কার্বনের সংকরায়ন কি sp2। তোমরা অলরেডি জানো এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, আর এদিকে একটা সিগমা, তাহলে তিনটা সিগমা মানে sp2। তাহলে এখানেও দেখো অ্যালাইলিকেরই মতো, অ্যালাইলিক, আচ্ছা স্লো বলবো তাই তো, এখানে দেখো অ্যালাইলিকেরই মতো হ্যালোজেন যে কার্বনে যুক্ত আছে, হ্যালোজেন যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের সংকরায়ন sp3। আমাদের মূল পয়েন্ট ছিল যে আমরা এখন সেই সকল অ্যালকিল হ্যালাইড নিয়ে আমরা স্টাডি করছি, আমরা সেই সকল অ্যালকিল হ্যালাইড নিয়ে আমরা স্টাডি করছি যে সকল অ্যালকিল হ্যালাইডে বা যে সকল হ্যালো অ্যালকেনে হ্যালোজেন পরমাণুটি যুক্ত আছে sp3 কার্বনের সাথে, sp3 কার্বনের সাথে। এবং সেই sp3 কার্বনের সাথে যুক্ত হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা চেঞ্জ হচ্ছে। যেমন যখন sp2 হাইব্রিডাইজের সঙ্গে যুক্ত ছিল তাকে আমরা বলছিলাম অ্যালাইলিক, sp এর সাথে যুক্ত থাকলে তাকে আমরা বলছিলাম কি বলছিলাম, তাকে আমরা অ্যালাইলিক, sp এর সাথে যুক্ত থাকলে পোপারজিল, এবং যদি এটাও sp2 বাট এখানে বেনজিন থাকার কারণে আমরা একে কি বলছি বেনজাইলিক হ্যালাইড। তাহলে এই কার্বনটা কি বেনজাইল কার্বন, এবং এই যৌগটাকে কি বলা হচ্ছে বেনজাইলিক হ্যালাইড। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, মনে করো যদি এখানে আমরা CH2Cl রাখতাম তাহলে এর নাম হয়ে যেত কি বেনজাইল ক্লোরাইড। কি নাম হতো? বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। এবার এর বিভিন্ন ডিগ্রি হতে পারে, যেমন আগেরটাই হয়েছিল CH3HX, 2 ডিগ্রি। আর যদি দুটো CH3 আমরা অ্যাড করে দিই তাহলে কি হবে 3 ডিগ্রি। এটা 3 ডিগ্রি বেনজাইল। এটা কত? এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। বলো বুঝতে পারলে না কি? বলো যদি কারোর কোশ্চেন থাকে। আজ লাইভ অনেক দেরি হয়েছে স্যার এই প্রবলেমের জন্য সাথী দে। আচ্ছা স্যার বেনজিনের জন্য sp3 কার্বন লাগবে না কেন? হ্যাঁ বেনজিনে তো sp3 কার্বন লাগছেই তো, sp3। আচ্ছা এখানে sp3 হবে না কেন বলছো? কারণ এখানে ডবল বন্ড আছে। ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, এদিকে একটা সিগমা এদিকে একটা সিগমা, ক্লাস 11 এ শেখানো হয়েছিল এগুলো। 3 সিগমা মানে sp2। স্যার আমার স্ক্রিনটা মাঝে মাঝে কাঁপছে। ক্রিস্টাল ক্লিয়ার, সায়নী পাত্র ক্লিয়ার স্যার, পারিজাত, আশরাফিন আক্তার ক্রিস্টাল ক্লিয়ার স্যার। অ্যাপ হ্যাং করছে না, তোমার ফোন হ্যাং করছে। অ্যাপ কেন হ্যাং করবে? স্যার এসপি পার্টটা একবার বলবেন, একটু ভুলে গেছি প্লিজ। এই কৌস্তব দেবনাথ, যাদের আমি বলছি তো, যাদের দেখো খুব অল্প ছেলে মেয়ে যাদের প্রবলেমটা হচ্ছে। নাসরিন পারভিন, ঠিক আছে চলো ফুল ক্লিয়ার স্যার। সুহান খান ক্লিয়ার। যারা 11-এ আমাদের কাছে পড়েছো কোনো ব্যাপার না, অল ক্লিয়ার। ও না স্যার অ্যাপ হ্যাং করছে। ঠিক আছে চলো ক্লাসটা হয়ে যাক, আমি স্যারের সাথে কথা বলবো। অল ক্রিস্টাল ক্লিয়ার। দেবজিৎ চেল, দেবজিৎ তো আমার ফেসবুক ফ্রেন্ড। দেবজিৎ, হ্যাঁ অনেকেই আছে ফেসবুক ফ্রেন্ডে আমার। দেবজিৎ, তারপরে সায়নী, তারপরে আরেকটা কে ছিল ওটার নাম পূজা অধিকারী না এমন কেউ একজন আছে। চলো তাহলে নেক্সট পার্টে এগোই। হ্যাঁ চলো মন দিয়ে শোনো। স্যার আমাকে চিনতে পাচ্ছেন? পীযুষ ভুঁই। হ্যাঁ পীযুষ চিনতে পাচ্ছি, তোমাকে চিনতে পারবো না কেন? পীযুষ ভুঁই আগেবার ছিলে আমাদের ব্যাচে। অল ক্লিয়ার ইমরান। চলো দেখো এতক্ষণে যে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন আলোচনা করলাম সেখানে প্রত্যেকটা হ্যালোজেন যুক্ত ছিল sp3 কার্বনের সাথে। এইবার হ্যালোজেনগুলি যুক্ত থাকবে, দেখতেই পাচ্ছ, sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে। হ্যাঁ সাথী তুমি আগে ছিলে sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে। চলো ভেরি সিম্পল। দেখো sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যদি যুক্ত থাকে তাদেরকে আমরা বলি ভিনাইলিক হ্যালাইড। তাহলে আমরা কি বলি? দেখো এই কার্বনের সংকরায়ন কি? এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা, 3 সিগমা sp2,
আর sp2 এর সাথে যদি সরাসরি হ্যালোজেন যুক্ত থাকে, sp2 এর সাথে যদি সরাসরি হ্যালোজেন যুক্ত থাকে, তাহলে তাকে আমরা বলি ভিনাইলিক হ্যালাইড। সিম্পল, তোমাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করে মনে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে যে sp2 এর সাথে যুক্ত থাকলে তাকে আমরা কি বলি, ভিনাইলিক হ্যালাইড। আবার দেখো এই যে বেনজিন, এই যে বেনজিন রিং, এই যে বেনজিন রিং আছে না, এই যে বেনজিন রিং আছে, দেখো এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, ওকে, আর এই একটা সিগমা বন্ড, তাহলে এই কার্বনের সংকরায়ন কি বলো, sp2। তাহলে এটাও হলো না sp2 এর সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে, এবং যৌগটি যদি এরকম সাইক্লিক রিং হয়, যৌগটি যদি সাইক্লিক রিং হয়, সাইক্লিক রিং হয়, সাইক্লিক রিং হয়, তাহলে আমরা তাকে কি বলবো, অ্যারাইল হ্যালাইড। তাহলে মনে রাখবে এক কথায়, বেনজিনে যদি হ্যালোজেন থাকে তাকে আমরা কি বলবো, অ্যারাইল হ্যালাইড। এই তোমরা কি বলছো দেখি, স্যার মানে অ্যালকেন তো এটা, হ্যাঁ এটা এটা অ্যালকিন, এটা অ্যালকিন, ঠিক আছে, এটা অ্যালকিন, তবে এটা আমার সিলেবাসে নেই, তবে এটা বইতে রয়েছে এবং কোশ্চেন হতে পারে এখান থেকে। আমাদের সিলেবাসে মেনলি প্রথম যে পার্টটা করলাম অ্যালকিল হ্যালাইড ওটাই আছে, ওটা আছে আর এটা, বাট তার সাথে রিলেটেড এগুলো আমরা করব, কারণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, রিলেটেড আমরা এটা করব কারণ এটা পরীক্ষায় আছে, ঠিক আছে, পরীক্ষায় দেয়, ওকে, এটা পরীক্ষায় দেয়। আচ্ছা এগুলো কেন নোট করবে ভাই, এ তো তুমি পেয়ে যাবে তো, এগুলো এগুলো তো তুমি যখন এখন শোনো, নোট করতে গেলে তুমি স্কিপ হয়ে যাবে, এখন শোনো, মন দিয়ে দেখো, আর ক্লাস হয়ে গেলে এই ক্লাসের পিডিএফ চলে যাবে, তো তখন নোট করে নেবে, হয়ে যাবে, কবিতা হয়ে যাবে, কবিতা হয়ে যাবে, কবিতা হয়ে যাবে, অবশ্যই কবিতা হবে, কবিতা কেন হবে না, নিশ্চয়ই হবে, কবিতার জন্যই, কেন হবে না, কবিতা হবে, কবিতা হবে। কি একটা বলবো বলে ভাবছিলাম, সমুদ্রের অহংকার ছিল, সমুদ্রের অহংকার ছিল, সে সবাইকে ডুবিয়ে দিতে পারে, সমুদ্রের অহংকার ছিল, সে সবাইকে ডুবিয়ে দিতে পারে। তারপর একদিন এক ফোঁটা তেল এলো, এক ফোঁটা তেল এলো, সমুদ্রের উপর দিয়ে অনায়াসে চলে গেল। অর্থাৎ কাউকে তুচ্ছ করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, যে কেউ তোমাকে ওভারল্যাপ করে চলে যেতে পারে, তোমাকে, তোমার উপর দিয়ে যে কেউ চলে যেতে পারে। ইনস্টাগ্রাম, সায়ন মুখার্জি, হ্যাঁ এটা ইনস্টাগ্রামে আমি ছেড়েছিলাম এই কবিতাটা, ইনস্টাগ্রামটাতে মেনলি তোমরা আমাকে একটু ফলো করে দেবে, আমি মেনলি ইনস্টাগ্রামে যেটা করবো আর কি, বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা, কবিতা আবৃত্তি, এইগুলো করবো বলে আমি, মির্জা গালিব এই শায়েরি হচ্ছে মির্জা গালিবের। চলো চলো চলো, অনেক গল্প হলো, এবার আবার ক্লাসের দিকে আমরা যাই, চলো নেক্সট। হ্যালোজেনের সংখ্যার উপরে ভিত্তি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমি আগেও বলেছিলাম, হ্যালোজেনের সংখ্যার উপরে ভিত্তি করে, হ্যালোজেনের সংখ্যার উপরে ভিত্তি করে ডাইহ্যালাইড দুই প্রকারের হয়। দেখো এটা দেখে নাও মন দিয়ে, জেম ডাইহ্যালাইড, যদি যদি একই কার্বনে দুটি হ্যালোজেন থাকে, আচ্ছা হাইড্রোজেনটা দেওয়ার দরকার নেই, যদি একই কার্বনে দুটি হ্যালোজেন থাকে তাকে আমরা বলবো জেম ডাইহ্যালাইড। মনে করো এখানে একই থাকতে হবে, ঠিক আছে, সিএল, নাহলে হবে না এটা, বা ভিসিনাল, যদি পাশাপাশি দুটি কার্বনে একই হ্যালোজেন থাকে, পাশাপাশি দুটি কার্বনে যদি একই হ্যালোজেন থাকে তাকে বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। আর ইনস্টা আইডির নাম বলে দেবো, আজকে শেষে লিখে দেবো, ফলোয়ার বাড়াতে হবে আমার, বলে দেবো ইনস্টা আইডির নাম বলে দেবো, ঠিক আছে, চাপ নেই, ঠিক আছে, ভিসিনাল ডাইহ্যালাইড, পাশাপাশি দুটি কার্বনের যদি দুটি হ্যালোজেন থাকে, পাশাপাশি দুটি কার্বনে যদি দুটি হ্যালোজেন থাকে তাকে বলবো ভিসিনাল, আর যদি একই কার্বনে দুটি হ্যালোজেন থাকে তাকে বলবো জেমিনাল বা জেম ডাইহ্যালাইড। মনে রাখার সহজ উপায়, জেম শব্দটা শুনতে কেমন, জেম সেম, জেম সেম, জেম সেম মানে কি, জেম কার সাথে রিদমে মিলছে, সেমের সাথে, সেম মানে কি একই, জেম সেম, মনে মনে ভাবে আমার সঙ্গে সঙ্গে তোমরা মনে মনে বলে নাও, জেম সেম, জেম সেম, জেম সেম, জেম মানে সেম, মানে সেম নয়, মানে জেম থেকে সেম, সেম মানে একই, একই কার্বনে দুটি হ্যালোজেন, জেম, সেম জেম, বোঝা গেল কি বললাম। আর আর যদি পাশাপাশি দুটি কার্বনে দুটি হ্যালোজেন থাকে তাহলে কি হবে, পাশাপাশি দুটি কার্বনে দুটি হ্যালোজেন, উল্টোটা ভিসিনাল ডাইহ্যালাইড।
যা পিপিটিতে আছে সব লিখবে হুবহু, কেউ ফেলে রাখবে না, খাতায় নোট করবে। চলো নেক্সট, হ্যালো অ্যালকেনের নামকরণ। ঠিক আছে, এই নামকরণ আমি তো হিউজ নামকরণ করিয়েছিলাম, নিড লেভেলের, জেই লেভেলের, জেই মেন, জেই অ্যাডভান্স, সব একদম যা নামকরণ করিয়েছিলাম পুরো একদম কি বলবো, কোনো কিছুই বাদ দিইনি আমি, সাইক্লো, বাইসাইক্লো, স্পাইরো সব নামকরণ করিয়েছিলাম। তো তাও একটু হালকা করে বলে দিই যেগুলো আমাদের ছোট ছোট নাম লাগবে। দেখো প্রথমে কি লিখতে হয়, প্রথমে যেমন কয়েকটা যৌগের নাম নিই, যেমন দেখো সেগুলো করি, সব করা যাবে না। মনে করো CH3Cl যেগুলো আমাদের লাগবে, এর নাম কি, মিথাইল ক্লোরাইড। এই যৌগের নাম কি, এই যৌগের নাম মিথাইল ক্লোরাইড, এই যৌগের নাম মিথাইল ক্লোরাইড হলো। CH3CH2Cl এর নাম কি, এটা ইথাইল গ্রুপ, Cl আছে মানে ক্লোরাইড, তাহলে এর নাম কি হবে, ইথাইল, এটাকে ইথাইল গ্রুপ বলে, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। চলো তারপরে এটাকে কি বলা হবে, এখানে মনে করো একটা Cl আছে, এটা শিখিয়েছিলাম, এগুলো বাচ্চা জিনিস, এগুলো কি, এগুলো বাচ্চা জিনিস, তোমাদের যে আমি শিখিয়েছি তার উপরে বিশেষ গুলিয়ে যাচ্ছে কেন নাম, তুমি কি পড়াশোনা করোনি নাকি, তুমি কি আমাদের পুরনো বাচ্চা, এই বিশেষ বলো, তুমি কি আমাদের পুরনো বাচ্চা, বলো তো। স্যার আমি টেলিগ্রামে আপনার সঙ্গে যোগাযোগ রাখি, তুমি কি ব্যাচের বাচ্চা, চলো কয়েকটা করলে হয়ে যাবে। এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল ক্লোরাইড, নাম তো এখন বোঝা যাবে না ভাই, নাম বোঝাতে গেলে আবার ক্লাস গুলিয়ে যাবে, জাস্ট যেগুলোর নাম লাগবে সেগুলো লিখে দিচ্ছি, মনে রাখবে এগুলো, আইসোপ্রোপাইল ক্লোরাইড, ব্যাস। এই তিনটে নাম রাখো, এই তিনটের নাম রাখো, 12 কেটে যাবে, এই তিনটের নাম রাখো, 12 কেটে যাবে। যদি কারোর নাম মনে না থাকে মুখস্থ করে নিও, কারণ কিছু করার নেই ভাই, তুমি ফাঁকি মেরেছো ক্লাস 11-এ, একটু তো কষ্ট করতে হবে। এর নাম নিওপেন্টাইল ক্লোরাইড, এর নাম নিওপেন্টাইল ক্লোরাইড। তুমি তো ফাঁকি মেরেছো বাবু, ফাঁকি মেরেছো, সময়ের সাথে তুমি সময়কে ঠকিয়েছো, তাই আজকে নিজে ঠকছো। বোঝা গেল কি বললাম, এর অনেক কিছু নাম হয়, 2 ক্লোরোপ্রোপেন হয়, আইসোপ্রোপাইল, এই চারটে নাম মনে রাখো, ক্লাস 12-এর জীবন কেটে যাবে। চলো, কার্বন হ্যালোজেনের বন্ধনের প্রকৃতি, মারাত্মক ইম্পর্টেন্ট, কার্বন হ্যালোজেন বন্ধন প্রকৃতি, কার্বন হ্যালোজেন বন্ধন প্রকৃতি। দেখো দেখো কার্বনের সাথে, কার্বনের তো 4খানা বন্ড হবে, কার্বনের সাথে মনে করো ফ্লুরিন, কার্বনের সাথে মনে করো ক্লোরিন, কার্বনের সাথে মনে করো ব্রোমিন, কার্বনের সাথে মনে করো ভাই আয়োডিন। তাহলে সবচেয়ে বড় বন্ধনকে, কোনটির বন্ধন সবচেয়ে বড়, লেখো তো কমেন্টে, কমেন্ট বক্সে লেখো তো, যারা জানো, যারা জানো লেখো, যারা জানো লেখো, কোন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বড়, কার্বনের সাথে ফ্লুরিনের বন্ধন দৈর্ঘ্য বড়, কার্বন Cl, কার্বন Br, কার্বন আয়োডিন, কোন বন্ধনটি সবচেয়ে বড়, লেখো লেখো লেখো, ঝট করে লেখো। কার্বন আয়োডিন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, পীযূষ দেবজিৎ, পীযূষ দেবজিৎ, ইমরান, সৌমিক, কার্বন আয়োডিন। চলো ভেরি গুড, যারা আমাদের পুরানো বাচ্চা তারা তো তোমরা জানোই, তোমরা তো জানোই যে সাইজ অর্ডার, দেখো যারা নতুন যারা জানো না, দেখো আয়োডিনের আকার সবচেয়ে বড়, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। তাহলে বন্ড লেন্থ, বন্ধন দৈর্ঘ্য কি হবে, বন্ধন দৈর্ঘ্য কি হবে, কার্বন আয়োডিনের সবচেয়ে বড়, তারপরে CBr, তারপরে CCl, সবার শেষে CF। এইবার একটা কোশ্চেন তো দেব, এইবার নিশ্চিত বুঝে গেছো, এবার একটা পর্যায় সারণী অর্ডার, যে আয়োডিনের আকার সবচেয়ে বড়, আয়োডিনের আকার এত ইজি, হ্যাঁ। মুনতাকিবউদ্দিন, তুমি কি নতুন, মনে হয় নতুন, চলো এইবার দেখো তো, এটা বলো তো দেখি, এইবার বলো দেখি তো এটা, এইবার এটা বলো তো দেখি, যে CH3Cl এবং ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন কার বন্ধন দৈর্ঘ্য বড়, 1 নম্বর, এটা 2 নম্বর, এখানে CCl বন্ধন বড়, এখানে CCl বন্ধন বড়, নাকি ক্লোরোবেনজিনের,
নাকি ক্লোরোবেনজিনের সিসিএল বন্ধন, এই কার্বন এই সিএল এর বন্ধন বড়? চট করে বলে ফেলো। কার বন্ধন বড়? ক্লোরোবেনজিন উত্তর করছো? বিবেক মান্না, খাদিজা খাতুন, দেবজিৎ? না, ওটা সাইজ দিয়ে হবে। কেন ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে হবে? ইলেকট্রোনেগেটিভিটি হবে না। দেখো এই সমস্ত আমি পড়িয়েছিলাম। দেখো ক্লোরোবেনজিনের এই ক্লোরিনের উপরে কি আছে, ক্লোরোবেনজিনের এগুলো সব 11-এ পড়িয়েছিলাম। ক্লোরোবেনজিনের ক্লোরিনের উপরে যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার এখানে আসবে, পাই বন্ডের ইলেকট্রন এখানে যাবে, পাই বন্ডের ইলেকট্রন এখানে যাবে, গেলে কি হবে, পাই বন্ডের ইলেকট্রন এখানে গেলে এই জায়গায় হবে মাইনাস চার্জ, আর এই জায়গা হবে মাইনাস চার্জ, এটা হবে ডবল বন্ড সিএল, আর এখানে হবে প্লাস। তার মানে এই ক্লোরোবেনজিনে ক্লোরিনের লোন পেয়ারের সাথে বেনজিন বলয়ের, ক্লোরোবেনজিনে ক্লোরিনের লোন পেয়ারের সাথে বেনজিন বলয়ের রেজোনেন্স থাকার ফলে এই কার্বন আর ক্লোরিনের মাঝখানে যেটাকে তুমি এক বন্ধন বলে ভাবছিলে, সে মনে মনে দ্বিবন্ধন করে আছে। তাই যাকে তাকে তুমি সিঙ্গেল ভেবে থেকো না। তুমি যাকে সিঙ্গেল মনে করছো, সে ভিতরে ভিতরে কারোর সঙ্গে ডবল বন্ড করে আছে, দ্বিবন্ধন করে আছে। রেজোনেন্স, ডিউ টু রেজোনেন্স সিসিএল বন্ড অফ ক্লোরোবেনজিন, সিসিএল বন্ড অফ ক্লোরোবেনজিন কি ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। আর আমরা কি জানি, এখানে সিসিএল বন্ধন এক বন্ধন, আর এখানে সিসিএল বন্ধন কি দ্বিবন্ধন। তাই সিসিএল দ্বিবন্ধন হলে বন্ধন দৈর্ঘ্য কম হয়। আমরা জানি যে দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কম, এক বন্ধনের বন্ধন দৈর্ঘ্য বেশি, ত্রিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য আরো কম। যারা এগুলো জানে না তাদের কাছে বিষয়টা কঠিন মনে হবে। কিছু কিছু বেসিক ব্যাপার আমি সেগুলো নক করে দিচ্ছি, যে তোমাকে জানতে হবে যে ডবল বন্ড ট্রিপল বন্ডের, যেখানে ট্রিপল বন্ড হয় সেখানে বন্ধন দৈর্ঘ্য বড় হয়, ছোট হয়, তারপর ডবল বন্ড সিঙ্গেল বন্ডের বন্ধন দৈর্ঘ্য আরো বড় হয়। আর রেজোনেন্স কি, এই জিনিসটা কি, এটার জন্য আমি ইউটিউবে একটা বেসিক ক্লাস দিয়েছিলাম আগের দিন, বলেছিলাম যে যাদের অসুবিধা আছে তারা দেখে নিতে পারো। স্যার এসপি কি প্লাস আই, দেবজিৎ চেল কি সব বলছো ভাই? প্লাস আই কি সব বলছো? প্লাস আর এসব কিছু কাজে লাগবে না এখানে। এখানে প্লাস আই কিছু কাজে লাগবে না, sp2 এর জন্য তো হবে। আচ্ছা sp2 আছে, আচ্ছা এটা sp2 আছে, sp2 এর জন্য কি হবে? sp2 এর জন্য কি হবে বলো? sp2 এর জন্য কি হবে? আচ্ছা ওটা ওটা বলছো নাকি যে sp2 সেটা সেটা কোথায় হয়? সেটা তো তোমরা যেটা বলছো যে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা sp, এটা sp, সেক্ষেত্রে আলাদা কেস। এখানে অনলি রেজোনেন্স, মাথায় অন্য কিছু ঢোকাতে যেও না। পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতে পারে যে বন্ধন দৈর্ঘ্য কেন ছোট, দিয়ে স্টেটমেন্ট থাকতে পারে, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। বললো সিসিএল ক্লোরোবেনজিনের বন্ধন দৈর্ঘ্য ছোট, আর এদিকে সিসিএল এর বন্ধন দৈর্ঘ্য বড়, কারণ কি? এরকম বিভিন্ন বিভিন্ন অপশন থাকবে। মেন রিজন হলো রেজোনেন্স, রেজোনেন্সের ফলে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার হয়। এটা না লিখলে ভুল হয়ে যাবে। অদ্রিজা ঘোষ, রেজোনেন্স, রেজোনেন্স ঠিক আছে। তাহলে এটা এটা হলো ট্রিপল বন্ডের বন্ধন দৈর্ঘ্য কম, যদি ডবল বন্ড হয় তারপরে সিঙ্গেল বন্ড হলে বন্ধন দৈর্ঘ্য বড় হয়। তাহলে নিশ্চয়ই বন্ধন দৈর্ঘ্য সম্পর্কে তোমরা জেনে গেছো। এবার আমরা আলোচনা করব হ্যালোমিথেনের দ্বিমেরু ভ্রামক। মন দিয়ে শোনো, নতুন টপিক, মন দিয়ে শোনো। হ্যালোমিথেনের দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট। হ্যালোমিথেন মানে কি? হ্যালোমিথেন মানে কি? CH3F, CH3Cl, CH3Br আর CH3I। মন দিয়ে শোনো, গুলিয়ে যাবে গুলিয়ে যাবে গুলিয়ে যাবে। আর মন দিয়ে যদি শোনো, পরীক্ষায় 1 নম্বর একটা এমসিকিউ পড়বে, তুমি করে আসতে পারবে। কি বললাম বোঝা গেল? পরীক্ষায় প্রশ্ন দেবে, নিচের কোনটি দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি, নিচের কোনটির দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি। অথবা তোমাকে বলবে যে দ্বিমেরু ভ্রামকের অর্ডারে সাজাও, 4টে অপশন করা থাকবে, যে বলবে হুইচ অর্ডার ইজ কারেক্ট, কোনটি সঠিক অর্ডার। হ্যালোমিথেন মানে কি? দেখো একটা কার্বন আছে আর হ্যালোজেন আছে, মানে কি হ্যালোমিথেন, একটা কার্বন আছে হ্যালোজেন আছে। ঠিক আছে, চলো দেখো, আমি তোমাদেরকে ক্লাস 11-এ পড়িয়েছিলাম যে দ্বিমেরু ভ্রামক মিউ সমান ই ইন্টু ডি, মনে পড়ছে? এবং তোমাদেরকে পড়িয়েছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি
ইলেকট্রোনেগেটিভিটি এর পার্থক্য ডেল্টা ই প্রপোর্শনাল টু ডাইপোল মোমেন্ট। আর এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক কি, সেটা ক্লাস 11-এ ছিল, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে CH3Cl হবে স্যার অদ্রিজা ঘোষ, ভেরি গুড ভেরি গুড, তুমি ঠিক বলেছো, নিশ্চয়ই আগে থেকে পড়াশোনা করে এসছো। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার এটা বলেছিলাম। তাহলে দেখো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কার সবচেয়ে বেশি? আমাদের সবচেয়ে বেশি ফ্লুরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। তাহলে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের অর্ডার হওয়ার কথা ছিল CH3F এর সবচেয়ে বেশি, তারপরে CH3Cl, তারপরে CH3Br, তারপরে CH3I। দেখো কারণ কি, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এটাকে মিউ চিহ্ন, মিউ চিহ্নকে ডাইপোল মোমেন্টকে মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি দ্বিমেরু ভ্রামকের মান তত বেশি। তাহলে এখানে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তাই CH3F এর দ্বিমেরু ভ্রামকের মান হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি। কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এটা রং অর্ডার, এটা রং অর্ডার, এটা কি অর্ডার? ভুল অর্ডার, এটা ভুল অর্ডার। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে CH3Cl টা আগে আর CH3F টা পরে। তাহলে রাইট অর্ডার কি, সঠিক অর্ডার কি? সঠিক অর্ডার কোনটা? CH3Cl এর আগে, তারপরে CH3F, তারপরে নরমালি যেমন আছে CH3Br, তারপরে CH3I। কেন এমন হলো স্যার? এটা কেন এমন হলো পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে এই অর্ডারটার কারণ কি, এই অর্ডারটার কারণ কি, তোমাকে কোশ্চেন জানতে চাইতে পারে। কি রকম? দেখো দেখো এই যে CH3Cl আর F এর মধ্যে কেন এই ঘটনাটি ঘটলো, দেখো ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু কি, মিউ সমান ই ইনটু ডি। যদিও ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যদিও ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কিন্তু ফ্লুরিনের আকার অনেক ছোট হওয়ায়, ফ্লুরিনের আকার অনেক ছোট হওয়ায় এই ডি এর মান অনেক 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 কম। তাই এক্সপেরিমেন্টালি, বারবার বলছি এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে মিউ এর ভ্যালু ই ইনটু ডি, ফ্লুরিনের এই ডি এর মান অনেক কম হওয়ায় ই ইনটু ডি এর মান CH3Cl অপেক্ষা কম। তাই ডি মানে কি, ডিস্টেন্স, আকার, তাই CH3F পিছনে, CH3Cl আগে। এই অর্ডারটা ভিন্ন ভিন্ন ভাবে ঘুরিয়ে দিতে পারে, 4টে এমসিকিউ করে দিতে পারে, কোনটি সঠিক বলো? বোঝা গেল কি বললাম? তাহলে বলো এটা বুঝতে পারলে কিনা বলো। দেখো ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন এইভাবে মনে রেখো না। লজিকটা কি বললাম বুঝতে পারলে কি? লজিকটা কি বললাম বুঝতে পারলে কি? যে ফ্লুরিনের আকারটা ছোট হওয়ার কারণে, ফ্লুরিনের আকারটা ছোট হওয়ার কারণে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ই ইনটু ডি এর মান, যদিও ফ্লুরিনের তড়িৎঋণাত্মকতা বেশি, বাট ফ্লুরিনের আকার ছোট হওয়ার কারণে দুটোর ভ্যালুর মাল্টিপ্লিকেশন ওভারঅল CH3Cl অপেক্ষা কম হচ্ছে। ব্যাখ্যা তো জানতে চাইবে না, কোশ্চেন জানতে চাইবে। অল ক্লিয়ার? চলো বেশি সময় নেবো না, অনেকেই বলছে ক্লিয়ার হয়ে গেছে। চলো দেবজিৎ স্যার অল ক্লিস্টার ক্লিয়ার, প্লাটিনাম ক্লিয়ার। চলো নেক্সট, চলো ইথাইল ক্লোরাইড এবং ভিনাইল, এসব কোশ্চেন আমি 11-এ করিয়েছিলাম, কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না যে এই কোশ্চেনটা স্যার করায়নি ক্লাস 11-এ। দেখো ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড এটা দ্বিমেরু ভ্রামক মনে পড়ছে যে ক্লোরিনের উপরে নেগেটিভ চার্জ, কার্বনের উপরে পজিটিভ চার্জ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা অ্যারো চিহ্নের মাধ্যমে দেওয়া হয়। আর ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড কোনটা? ভিনাইল ক্লোরাইড হচ্ছে এটা, এটা হলো ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডের রেজোনেন্সের ফলে এই বন্ডের ইলেকট্রন এখানে চলে আসে, ফলে কেমন হয়? CH2 মাইনাস, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড প্লাস। তাহলে এখানে দুটো ডাইপোল মোমেন্ট কাজ করছে, ক্লোরিন তড়িৎ ঋণাত্মক, কার্বন তড়িৎ ধনাত্মক, তার কারণে একটা ডাইপোল মোমেন্ট, তার কারণে একটা ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করছে। আবার রেজোনেন্সের ফলে ক্লোরিনের উপরে পজিটিভ চার্জ আর এই কার্বনের উপরে নেগেটিভ চার্জ, এই কারণে এদিকে একটা ডাইপোল মোমেন্ট কাজ করছে। ফলে ভিনাইল ক্লোরাইডে দুটো অপোজিট ডাইরেকশনে ডাইপোল মোমেন্ট কাজ করছে, ভিনাইল ক্লোরাইডে দুটো অপোজিট ডাইরেকশনে ডাইপোল মোমেন্ট কাজ করছে। ফলে এর ডাইপোল মোমেন্ট কিছুটা হলেও ক্যান্সেলেশন হচ্ছে, কিন্তু ওটার ডাইপোল মোমেন্ট দেখো একটা নির্দিষ্ট দিকে কাজ করছে, এটা এ, এটা যদি বি হয়, তাই বলো সব জব লেখো তো, কার বেশি কার কম, কার ডাইপোল মোমেন্ট বেশি কার ডাইপোল মোমেন্ট কম। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো,
তাড়াতাড়ি লেখো, অনেকক্ষণ পড়াতে হবে, তাড়াতাড়ি লেখো বন্ধুরা। অদ্রিজা কি বলছে স্যার আরেকবার বলুন এটা ডিটেলসে। চলো আরেকবার বলবো, নিশ্চয়ই বলবো। চলো দেখো মন দিয়ে শোনো, এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক শব্দটা এলো কোথা থেকে? এটা এসেছে ক্লাস 11-এ, যেটা তুমি আগে করনি, ফাঁকি দিয়েছো হয়তো। কি বললাম বোঝা গেল? যাই হোক আমি আছি তোমার সাথে। দেখো কার্বন পজিটিভ ক্লোরিন নেগেটিভ, দ্বিমেরু ভ্রামক হলো একটি ডাইরেকশন যেটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তাহলে কার্বন পজিটিভ ক্লোরিন নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেল। তাহলে এখানে দেখো এই কার্বন পজিটিভ ক্লোরিন নেগেটিভ, তাহলে এদিক থেকে এদিকে যাবে। আবার এই ক্লোরিনের লোন পেয়ার সিগমা পাই রেজোনেন্সের ফলে এই ক্লোরিনের উপরে আবার পজিটিভ, এই কার্বনের উপরে নেগেটিভ, তাহলে এই ডাইরেকশনেও একটা কাজ করছে। ফলে ভিনাইল ক্লোরাইডে দুটো বিপরীতমুখী ডাইপোল মোমেন্ট কাজ করার ফলে একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। ওকে, আর এখানে দেখো একটা নির্দিষ্ট ডাইরেকশনে কাজ করছে, যার ফলে এরা কিন্তু কি করছে, এটা কিছুটা হলেও ক্যান্সেল করে দেওয়ার ফলে এর নিট যে ডাইপোল মোমেন্ট সেটা কম হচ্ছে। এবার দেখো এত শর্টকাটে তো আমি তোমাকে বোঝাতে পারি না, কারণ এত বড় টপিক। তোমার যদি খুব ইচ্ছে হয় কেমিক্যাল বন্ডিং আমাদের ইউটিউবে ওয়ান শট দেওয়া আছে, সেখান থেকে যদি তুমি ওই ডাইপোল মোমেন্টটা খুঁজে খুঁজে ক্লাস করে নিতে পারো, 40-45 মিনিট মতো আছে, তুমি বুঝতে পেরে যাবে। এর পরেও যদি অসুবিধা হয় টেলিগ্রামে মেসেজ করবে। যারা অতি দুর্বল স্টুডেন্ট, যারা 11-এ একেবারেই পড়াশোনা করনি, মনে করো এই ডাইপোল মোমেন্ট কি সে জানে না, দ্বিমেরু ভ্রামক, আমাকে টেলিগ্রামে মেসেজ করবে, আই ক্যান হেল্প ইউ। আমি তোমাকে অবশ্যই চেষ্টা করব সাহায্য করার। চলো নেক্সট, চলো এইবার আমরা চলে এসেছি আমাদের জন্য যে টপিকটুকু আমরা পড়লাম। সবাই উত্তর করতে হবে, কিন্তু প্রত্যেককে কমেন্ট বক্সে উত্তর করতে হবে। এতক্ষণে যে টপিক আমি পড়ালাম তোমাদেরকে, সেই টপিকের উপরে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, চলো। বলছে কোনটি বানানটা এমন ভাবে দেয় না প্রত্যেকবারে। কোনটি একটি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, নিচের হ্যালাইড, বাবা নিচের কোনটি, আমি বলে দিচ্ছি বাংলাটা একটু কঠিন আছে, নিচের কোনটি, পোল কিভাবে করে না আমরা এটা জেনে নিতে হবে। আমি না পোলের ব্যাপারটা করতে পারি না, কিভাবে পোলটা করব? পরের দিন জেনে নেবো পোল। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কোনটি, অনেকে সি বলছে, অনেকে কোনটি বানানটা মানে অসাধারণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বানান এটা। সবাই সি বলছে তাই তো? আচ্ছা সিটা দেখা যাক, সবাই সি যখন বলছে তাহলে সিটাকে আমি নিই, 2-ফ্লুরো-2-মিথাইল প্রোপেন, 2-ফ্লুরো-2, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো এটা 3 ডিগ্রি, ভেরি গুড, যে যারা করেছে এটা অবশ্যই তারা সঠিক করেছে। এটা দেখো 3 ডিগ্রি কার্বন, 2-ফ্লুরো-2-মিথাইল প্রোপেন, অপশন সি অ্যান্সার। হ্যাঁ ডি কেন হবে? তাজকিয়াতুন নাহার, তুমি ডি কেন বলছো? অধিকাংশ সবাই সি বলছে, সি হবে। এই তো 2-ফ্লুরো, 2 নম্বর কার্বনে ফ্লুরো, 2 নম্বরে মিথাইল, 2-ফ্লুরো-2-মিথাইল প্রোপেন, তাহলে অপশন সি হবে অ্যান্সার। অপশন এই 1-ফ্লুরো, এই না 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 কি হলো, 2-ব্রোমোপ্রোপেন, 2-1-ফ্লুরো, না 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 এটা তো হবে না, সি তো হবে না। সি কেন হবে? এটা তো 1-ফ্লুরো আছে, 1-ফ্লুরো, এটা তো 1-ফ্লুরো আছে, সি কেন বলছো সবাই? একটা কেউ বলতে শুরু করলে সবাই সেটা বলতে শুরু করে। 1-ফ্লুরো-2-মিথাইল প্রোপেন কি করে হচ্ছে? দেখো এই কার্বন যে কার্বনের সাথে যুক্ত আছে সে তো একটা কার্বনের সাথে কানেক্টেড, এ তো 1 ডিগ্রি। আমাকে বলেছে কোনটি 3 ডিগ্রি, 2-ব্রোমোপ্রোপেন, 2-ব্রোমোপ্রোপেন দেখি, 2-ব্রোমোপ্রোপেন, না এটা হবে না, এটা 2 ডিগ্রি। 2-ক্লোরো-2-মিথাইল প্রোপেন,
এই তাজকিয়াতুন নাহার তো ঠিক বলেছিল বোধহয়, 2 ক্লোরো 2 মিথাইল। ভুলভাল উত্তর করছো তোমরা। ভেরি গুড ভেরি গুড, আমাকে দেখতে ভুল হয়ে গেল। ডি হবে উত্তর। যারা ডি করেছো, যারা ডি করেছো তাজকিয়াতুন নাহা তুমি ডি বলেছিলে, ভেরি গুড ভেরি গুড। যারা সি প্রথম দিকে করছিল তারা ভুলভাল করছে, দেখে নাও। 3 ডিগ্রি, এই তো ডি হবে উত্তর, অপশন ডি অ্যান্সার। বাকিগুলো দেখো, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর আয়োডো ইথেন করলাম না, ওটাও 1 ডিগ্রি। নেক্সট কোশ্চেন চলো। ইথিলিডিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ ফাইনাল পরীক্ষায়। স্যার স্ট্রাকচার কিভাবে বানাবো ভাই, তুমি অতি দুর্বল। আচ্ছা বলো তো মুনতাকিবউদ্দিন, তুমি বোধহয় নতুন, স্ট্রাকচার কিভাবে বানাবে সেটা ক্লাস 11-এর জৈব রসায়নে রয়েছে। এখন তো স্ট্রাকচার বানানো যদি আমি শেখাতে শুরু করি তাহলে তো সিলেবাস শেষ হবে না বাবা। তোমাকে স্ট্রাকচার বানানোর জন্য আমি তোমাকে একটা ভিডিও শেয়ার করব, তোমার যদি শেখার ইচ্ছে থাকে তুমি আমাকে টেলিগ্রামে নক করো, আমি তোমাকে লিংক দিয়ে দেব কিভাবে স্ট্রাকচার বানাতে হয়। আমারই ক্লাস আছে ইউটিউবে, সেখান থেকে দেখে নিও। এখন এই মুহূর্তে ভাই স্ট্রাকচার বানানো শেখাতে গেলে তো কিন্তু খুবই মুশকিল। বোঝা গেল কি বললাম? চলো এখানে কি বলেছে, বলছে কোনটি ইথিলিডিন। ইথিলিডিন নামটা শুনেছো আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা? ইথিলিডিন নাম শুনেছো? নামকরণ করানোর সময় করিয়েছিলাম, ইথিলিডিন, মিথিলিডিন, হ্যাঁ, প্রোপিলিডিন, ইথাইনাইল। হ্যাঁ চলো, ইথিলিডিন মানে কি, কোনটাকে ইথিলিডিন বলে? এটাকে বলে ইথিলিডিন, একটা কার্বনে দেখো এটাকে ইথিলিডিন। চলো না, অর্থাৎ দুটো হ্যান্ড ফাঁকা। দেখো এটাকে বলে ইথাইল, CH3CH2, এটাকে কি বলে ইথাইল। আর যদি একটা হাইড্রোজেন কম থাকে, একটা হ্যান্ড কম থাকে, তাকে বলে ইথাইল। যদি দুটো হ্যান্ড কম থাকে তাকে বলে ইথিলিডিন। তাকে কি বলে ইথিলিডিন। তাহলে দুটো হ্যান্ড কম থাকে তাকে ইথিলিডিন। আর এই ইথিলিডিন এখানে যদি এটাকে তাহলে ইথিলিডিন বলে, তাহলে ইথিলিডিনের এই ইথিলিডিন বলে এটাকে। আর এইটার সিমিলারলি মিলিয়ে দেখো, CH এখানে Cl, এখানে Cl, দেখো এটাকে একটু আগে পড়ালাম না আমি, একটু আগে পড়ালাম কি, সবাই উত্তর করতে থাকো, সবাই উত্তর করতে থাকো। এটাকে আমি পড়ালাম, কি বলে একে, জেম। সেম জেম, সেম জেম, সেম কার্বনে দুটো হ্যালোজেন। দেখো এইটার সাথে এটা সিমিলারিটিস কি, যারা একেবারে নতুন দেখছো বুঝতে পারছো না, এটার সাথে এটা সিমিলারিটিস কি, এর দেখো CH3, এরও দেখো CH3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সেম, শুধু এর দুটো হ্যান্ড ফাঁকা আছে, সেই দুটো হ্যান্ডে কি দুটো Cl, তাহলে হলো না? এটাকে যেমন ইথিলিডিন বলে, আর জেম ডাইহ্যালাইডটা দেখো কি ইথিলিনের মতো, তাহলে এটা কি হবে, জেম ডাইহ্যালাইড। অপশন বি হবে অ্যান্সার। ভেরি গুড ভেরি গুড, অসংখ্য ছেলে, অসংখ্য, সেম জেম সেম জেম, অসংখ্য ছেলে উত্তর ঠিক বলেছে। জেম সেম, হ্যাঁ, জেমস বন্ড, জেমস বন্ড। দেবজিৎ লিখছে জেম সেম, জেম সেম। ভেরি গুড ভেরি গুড, অনেকে উত্তর করছো, বুঝতে পারছো? এইরকমই কোশ্চেন হবে পরীক্ষায়। নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করো, নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করো যে হ্যাঁ আমরাও পারি, আমরাও পারবো। দেখো পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা উত্তর করছো, ভাবো ভাবো। স্যার ক্লাস 8টায়, দাঁড়াও, এখন এখন ক্লাস হবে, যখন শেষ হবে তারপরে তুমি যাবে কোথাও? কেউ যাবে না, কোথাও কেউ যাবে না, কেউ পালিয়ে যাবে না। 8টায় যাই ক্লাস থাক, আমার ক্লাস শেষ হবে তারপরে যাবে। চলো নেক্সট কোশ্চেন চলে এসছে, নেক্সট কোশ্চেন চলে এসছে। বলছে নিচের কোনটি ভিনাইলিক হ্যালাইড, অ্যান্সার করো, অ্যান্সার করো, নিচের কোনটি ভিনাইলিক হ্যালাইড, অ্যান্সার করো তো, নিচের কোনটি ভিনাইলিক হ্যালাইড, অ্যান্সার করো, নিচের কোনটি ভিনাইলিক হ্যালাইড, অ্যান্সার করো তো।
কোনটা হবে? অপশন বি। দেখি কারা ঠিক বলছে। অপশন এ বলছে, কে এ কেন বলছে? এ তো অ্যালাইল। আমি সব আলোচনা করি। এ দেখো অ্যালাইল, এ হলো অ্যালাইল, CH2 ডবল বন্ড CH2Cl, এটা sp3, এটা sp3, আর এটা কি sp2, এটা তো অ্যালাইল। এটা কি? এটা এটা বেনজাইল। দেখো বেনজিনে CH2Cl, বেনজাইল। এটা কি? এটা হলো অ্যারাইল, বেনজিনের সরাসরি Cl, অ্যারাইল। বি দেখো, বি হলো sp2 এর সাথে কানেক্টেড ডিরেক্টলি, এটাও sp2 এর সাথে কানেক্টেড। দেখো এটাও sp2, কিন্তু এ তো অ্যারাইল, বেনজিনে আছে। আর এস, এটা বেনজিন নয়, এটা বেনজিন নয়, তাহলে এটা কি? এটা sp2 এর সাথে যুক্ত, তাহলে অপশন বি হবে অ্যান্সার। অনেকেই অ্যান্সার, স্যার ক্লাসটা আমার ফোনে 8টায় দেখাচ্ছিল তাই এখন জি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা তোমার ক্লাস 8টায় কেন দেখাচ্ছিল বাবা? হ্যাঁ কেন দেখাচ্ছিল 8টায়? ঠিক আছে তুমি দেখে নিও, রেকর্ডেড দেখে নিও, রেকর্ডেড দেখে নিও। চলো চলো, এটা হোমওয়ার্ক। HW, এই সহজ জিনিসটা করা যাবে না। নিচের কোন যৌগটির IUPAC নাম সঠিক নয়? হ্যাঁ এটা নিজেরা করবে, অনেক নামকরণ করিয়েছি, এটা নিজেরা করবে, তবে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। চলো নেক্সট কোশ্চেন। কেমন লাগছে বলো, কেমন লাগছে? এই ব্লার হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। জিত, জিত তোমারই জিত হবে, বুঝতে পারছো? জিত তোমারই জিত হবে, চিন্তা করো না, তোমারই জয় হবে। একটা দিন একটু মিস্টেক হয়ে গেছে, রেকর্ডেড দেখে নেবে রাতে সুন্দর করে, হ্যাঁ দেখে নেবে রাতে রেকর্ডেড। চলো, প্রপার জিল কোনটা হবে? প্রপার জিলের উত্তর করে দাও। প্রপার জিল হ্যালাইড গুলি কার্বন সংকরায়ন অবস্থা। প্রপার জিল ঝটাঝট লেখো, প্রপার জিল ঝটাঝট লেখো, প্রপার জিল। আচ্ছা sp3টা হবে না কেন বলো তো? কারণ sp3 তো সবাইয়ের হবে, sp3 তো সবাইয়ের হবে, কিন্তু ওর সাথে যে কার্বন কানেক্টেড না, ওইটা জানতে চেয়েছে। sp, sp হবে, sp। মন দিয়ে শোনো, প্রপার sp3 তো সকলেরই, বেনজাইল, তারপরে মনে করো অ্যালাইল, অ্যালকিল, সবই তো sp3, কিন্তু ওর সাথে কানেক্টেড কার্বনটা জানতে চেয়েছে, sp sp। চলো, নিচের কোনটি, এটা অ্যান্সার করো, নিচের কোনটি 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড? চলো HW, এটা HW, ওকে, এটা HW, এটা করবে, নিজেরা করবে। নিচের কোনটি 3 ডিগ্রি অ্যালাইলিক? বানানগুলো একটু ভুলভাল হয়ে যাচ্ছে, অ্যালাইলিক হ্যালাইড। নিচের কোনটি 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড? দেখো বলছে এই ধরনের প্রশ্নও থাকবে। নিচের কোন বিবৃতিটি, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? চলো এটাও অনেক সময় লাগবে এখন যদি ক্লাসে আমি বলতে থাকি। এটা HW, এটা HW, এই যে শুরুতে পড়ালাম না, অ্যালকিল, অ্যারাইল, বেনজাইল, ভিনাইল, সেই কনসেপ্টের উপরে বেস করে। আচ্ছা এটা আমি আলোচনা করব। নিচের কোনটি পার হ্যালো হাইড্রোকার্বন? পার হ্যালো হাইড্রোকার্বন মানে কোন অ্যালকেনের সমস্ত হাইড্রোজেন, সমস্ত হাইড্রোজেন যদি ভ্যানিশ হয়ে গিয়ে সবগুলো একই প্রকৃতির হ্যালোজেন যুক্ত হয়, তাহলে আমরা তাকে কি বলবো? পার হ্যালো হাইড্রোকার্বন। তাহলে একমাত্র দেখো, একমাত্র অপশন বি তে দেখো, এটা অ্যাকচুয়াল ছিল কি CH3 CH2 CH3 প্রোপেন। এটা কি ছিল? এটা ছিল আমাদের প্রোপেন। সেই প্রোপেনের সবগুলি হাইড্রোজেন দেখো মিসিং হয়ে গিয়ে ফ্লুরিন যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি? অপশন বি হবে অ্যান্সার, পার হ্যালো হাইড্রোকার্বন, পার হ্যালো হাইড্রোকার্বন। ওকে চলো, এটা তেমন বোঝার কিছু ব্যাপার নেই, জাস্ট এরকম ভাবে। স্যার আর একবার নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার, স্যার আর একবার, এই তো বললাম, যদি কোনো হাইড্রোকার্বন, যদি কোনো হাইড্রোকার্বনের হাইড্রোজেন গুলো সব মিসিং হয়ে গিয়ে সেখানে যদি হ্যালোজেন প্রবেশ করে যায়, তাহলে আমরা তাদেরকে পার হ্যালো হাইড্রোকার্বন বলি। চলো, C4H9Br হোমওয়ার্ক, এটা ড্র করবে। আমি ক্লাস 11-এ এই সমস্ত কি
কত সংকেত থেকে কত ধরনের মানে যৌগ তৈরি করা যায়, সব জল ভাত ছিল তোমাদের, একদম পুরো সব করে দিয়েছিলাম। হ্যাঁ, অনেক জটিল জটিল প্রবলেম সলভ করিয়েছিলাম। তো এটা HW, C4H9Br, HW গুলো লিখে দিচ্ছি। HW এটাও HW। নাম, যৌগটির নাম কি? এই যে যৌগটি এখানে আছে এর নাম কি, নামকরণ HW। কালকের কি আমার রেকর্ড ক্লাস আছে না? কাল রে বাবা, কালকে তোমার রেকর্ড ক্লাস আছে, তাই না? রেকর্ড তো করা হয়নি। ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, রাতের দিকে যাবে, হয়তো রাতের দিকে। একজন উত্তর করেছে 1 ব্রোমো 3 ফ্লুরো 5 ক্লোরো। হ্যাঁ, ওটাই হবে। যাই হোক, চেষ্টা করো। সি হবে 1 ব্রোমো 3 ক্লোরো, BCF 1 ব্রোমো 3। চলো, নিজেরা করবে। চলো দেখো, বলতে বলতেই কোশ্চেন, যে ডাইপোল মোমেন্টের যে কোশ্চেনটা করলাম, এর উত্তর কোনটা হবে? এর দ্বিমেরু ভ্রামকের ক্রম, এর দ্বিমেরু ভ্রামকের ক্রম, এটা বলো। আজকেই হলো না এটা? কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার? CH3Cl CH3, কোনটা হবে? অ্যান্সার করো অপশন ডি। ভেরি গুড। তোমাদের আমি দেখতে পাচ্ছি এই ব্যাচে যে সমস্ত স্টুডেন্ট আছে অধিকাংশই একেবারেই আগুন। তোমরা তোমাদের এই আগুনটাকে ধরে রেখো, আগুনটাকে নিভিয়ে দিও না। অসাধারণ উত্তর করছো তোমরা, অসাধারণ। ভেরি গুড। অসাধারণ উত্তর করছো। ভেরি গুড। অসাধারণ উত্তর করছো, ভেরি গুড। চলো সবাই ঝটপট অ্যান্সার করো। ভেরি গুড, অসাধারণ। তোমরা যে অ্যান্সার করছো এই ব্যাচে, খুবই ভালো লাগছে। অসাধারণ, প্রত্যেকে সঠিক অ্যান্সার করছো। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। চলো সবাই কমেন্ট বক্সে আগুন লাগিয়ে দাও, উত্তরের আগুন লাগিয়ে দাও কমেন্ট বক্সে। চলো চলো ঝটপট সবাই উত্তর করো, সবাই কমেন্ট বক্সে উত্তরের আগুন লাগিয়ে দাও, একদম। হ্যাঁ, তো এই তো চলে এসছে, আগুন চলে এসছে। ডি হবে। চলো, ভেরি গুড। অসাধারণ অ্যান্সার, অসাধারণ। ডি ভরে যাচ্ছে। হ্যাঁ, কমেন্ট বক্সে ডি ভরে যাচ্ছে। চলো নেক্সট। চলো, বেঞ্জাইল হ্যালাইড, প্রোপারজিল হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড হ্যালোজেন পরমাণুগুলি যে সকল কার্বনের সঙ্গে যুক্ত তাদের সংকরায়ন অবস্থা। চলো অ্যান্সার করো। বেঞ্জাইলিক হ্যালাইড, চলো অ্যান্সার করো। ঝটাঝট অ্যান্সার করো সবাই। চলো অ্যান্সার করো। অদ্রিজা, সৌগত, স্নেহা, তাজকিয়াতুন, ভেরি গুড। অসাধারণ। ইমন, নিহাল, চৈতালি, পারিজাত, মেহবুব, আবু তালহা, অসাধারণ। প্রীতম, নাসরিন, অদ্রিজা। চলো, অনেক নাম পড়তে পারছি না। চলো, যাই হোক, অসাধারণ। সবাই সঠিক অ্যান্সার করছো। এইভাবে নিজেদের পড়াশোনাটাকে ধরে রাখো এবং একবার কমেন্ট বক্সে উত্তরের আগুন লাগিয়ে দাও। চলো, তারপরে ছাই হয়ে সব বেরিয়ে যাবে। চলো সব ছাই করে দাও। ভেরি গুড। এই তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। চলো আমার আর বলার অপেক্ষা রাখছে না। নেক্সট, sp2x বন্ধন বিশিষ্ট যৌগগুলি হলো যথাক্রমে কার্বন sp2 যদি হয় তাহলে
এবং সেই sp2 কার্বনের সাথে যুক্ত বন্ধন বিশিষ্ট যৌগগুলিকে কি বলা হয়? আমরা কি কি বলতে পারি? বেঞ্জাইলিক, ভিনাইলিক, অ্যালাইলিক, অ্যারাইল। আমরা কি কি বলতে পারি? প্রোপারজিল, ভিনাইলিক। কি কি বলতে পারি আমরা? বলো কি কি বলতে পারি? অ্যারাইল, ভিনাইল। ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ। অ্যারাইল, ভিনাইল। কোশ্চেন বুঝতে পারছো? যে টপিক যারা নতুন জয়েন করেছো আমাদের কাছে, যারা আমাদের কাছে নতুন জয়েন করেছো, যারা আমাদের কাছে নতুন জয়েন করেছো তারা নিশ্চিত বুঝতে পারছো। নতুন জয়েন করেছো যারা, যারা আমাদের কাছে নতুন জয়েন করেছো তারা নিশ্চিত বুঝতে পারছো কত মানে যে টপিক আমরা পড়লাম সেই টপিকের উপরে প্রশ্ন উত্তর করলাম। তাহলে কি হলো? এটা অ্যারাইল এবং ভিনাইলিক। চলো নেক্সট। চলো তাহলে আমরা যে টপিক পড়লাম, চলো এবার সবাই একটু ঠান্ডা হয়ে যাও, কমেন্ট বক্সটাকে একটু ঠান্ডা করে দাও। ঠিক আছে, এখন খুব গরম আছে কমেন্ট বক্স, কমেন্ট বক্স খুব গরম আছে, উত্তরের আগুন ছুটছে। কমেন্ট বক্স খুব গরম আছে, উত্তরের আগুন ছুটছে। কমেন্ট বক্স খুবই গরম আছে, উত্তরের আগুন ছুটছে। এখন এবার একটু ঠান্ডা হয়ে যাও, নতুন টপিক শুরু করব। এখন একটু ঠান্ডা হয়ে যাও তোমরা, নতুন টপিক শুরু করব। চলো দেখো, আমরা এবার যেটা আলোচনা করব, আমরা এবার যেটা আলোচনা করব হ্যালো অ্যালকেনের ভৌত ধর্ম, হ্যালো অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টি। মন দিয়ে সবাই একটু দেখো, খুবই ইজি। মন দিয়ে সবাই একটু দেখো, খুবই ইজি। দেখো বলছে ভৌত অবস্থা, বলছে এগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। দেখো কারা গ্যাস কারা তরল। গ্যাস মানে কি? যাদের মধ্যে আকর্ষণ বল অনেক কম, যাদের মধ্যে আকর্ষণ বল অনেক কম। তোমার নাম নেব, দাঁড়াও দাঁড়াও, শুভদীপ নন্দী, তোমার নাম নিলাম, ঠিক আছে, তোমার নাম নিলাম শুভদীপ নন্দী। চলো এবার উত্তর করো, আবার নাম নেব। চলো এবার এইদিকে চলে এসো। দেখো যারা, যে সমস্ত অণুর মধ্যে আকর্ষণ বল অনেক কম, যে সমস্ত অণুগুলির মধ্যে আকর্ষণ বল অনেক কম তারা গ্যাসীয়। আকর্ষণ বল একটু বেশি হলে তরল, আকর্ষণ বল আরো বেশি হলে কঠিন। তাহলে দেখো, দেখা গেছে যে আকার যত ছোট আকর্ষণ বল তত কম, আকার যত ছোট হয় আকর্ষণ বল তত কম হয়। তোমাকে এটা ইনফরমেটিভ পার্ট মনে রাখতে হবে, মনে রাখতে হবে। CH3F, CH3Cl, CH3Br এরা গ্যাসীয় প্রকৃতির হয়। মুখস্থ করে নেবে, আমার সাথে সাথে মনে মনে বলে নাও। CH3F, CH3Cl, CH3Br এরা গ্যাসীয়। CH3CH2F আকার একটু বড় হয়ে যাচ্ছে, তাও এরা এরাও কি? এরাও গ্যাসীয়, এরাও গ্যাসীয়। আর CH3I আয়োডিনের আকার একটু বড় হওয়ায় CH3I তরল। এগুলো ইনফরমেটিভ, এগুলো ইনফরমেটিভ পার্ট, তুমি এটাকে জাস্ট এমনি মনে রাখবে, ঠিক আছে, এটাকে জাস্ট এমনি মনে রাখবে। চলো চলো এইবার মেনলি আমি আলোচনা করব স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক নিয়ে। আমি মেনলি আলোচনা করব আমাদের মূল টপিক স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট এবং তার সাথে থাকছে বয়েলিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে কি? কোনো গ্যাসীয় পদার্থকে বা কোনো গ্যাসীয় বলছি, কোনো কঠিন পদার্থকে বা কোনো তরল পদার্থকে, তরল নয় কঠিনকেই, বা কোনো পদার্থকে আমি যদি গলাতে চাই, গলনাঙ্ক। আমরা মেনলি এখানে পড়বো কি? স্ফুটনাঙ্কটাই মেনলি আমাদের টপিক। দেখো আমি তার জন্য একটা নতুন পেজ অ্যাড করব, তার জন্য আমি একটা নতুন পেজ অ্যাড করব। দেখো মন দিয়ে শোনো, স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে মন দিয়ে শোনো। কেউ এখন নয়, আবার যখন আমি, কতক্ষণ হবে? যখন শেষ হয়ে যাবে তখন শেষ। কতক্ষণ হবে? যতক্ষণ আমার টপিক চলবে ততক্ষণ হবে। যতক্ষণ আমি আজকে যা যা পড়াবো বলে রেডি করে নিয়ে এসছি ততক্ষণ হবে। সেহেতু টাইম নিয়ে কেউ ভাববে না, সময় নিয়ে কেউ ভাববে না। সময় নিয়ে অন্য সময় ভাববে, যখন ক্লাসের মধ্যে এন্টার করে যাবে তখন সময় নিয়ে ভাববে না। আমার আজকে যা যা টপিক আছে সেগুলো করব। তারপরে 9টায় ম্যাথ ক্লাস আছে, হোমোসেপিয়েন্স এর 9টার সময় ম্যাথ ক্লাস আছে। যাই হোক, তোমার 9টায় ছেড়ে দেবো, 9টার আগে ছেড়ে দেবো, হয়ে যাবে এক্ষুনি। আরে হয়ে এসছে, হয়ে এসছে, টেনশন নেই। শুধু স্যার যদি একবার বলে দেয় যে এই কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, তখন একটা আলাদাই মানে একটা মজা, আলাদাই মানে তখন মনে হয় যে এবার বুঝে নি, যা আসছে ঠান্ডা মাথায় বুঝে নি। যদি একবার স্যার বলে যে আর কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ, হ্যাঁ এটা বললেই, এটা বললেই অতনু জানা বলছে সারা রাত স্যার বেঁচে আছে সারা রাত। কি বলছে তোমরা? চলো চলো ছেড়ে দেবো, ছেড়ে দেবো, 9টার আগে ছেড়ে দেবো, 9টার আগে ছেড়ে দেবো।
কি এটা 1 ডিগ্রিতে আমার ময়ে ময়ে হয়ে গেছে, এই এই তোমাদের ময়ে ময়ে হয়ে যাচ্ছে আর আমার ফোকাসও ময়ে ময়ে হয়ে যাচ্ছে, এদিকে এদিকে ক্যামেরার ফোকাসও ময়ে ময়ে হয়ে যাচ্ছে। কালকের ম্যাচ ম্যাচ নিয়ে কথা হবে, আজকে খেলা নিয়ে কথা হবে, ঠিক আছে, খেলা নিয়ে কথা হবে, একটু পরে পড়িয়ে দিই, একটু পরে খেলা নিয়ে কথা হবে। চলো পরে পরে দেখো, দেখো স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট, বিপি, বয়েলিং পয়েন্ট, মন দিয়ে দেখো, বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু আণবিক ভর, আমি বাংলাতেই লিখছি মলিকিউলার মাস, বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু আণবিক ভর, বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু আণবিক ভর, ঠিক আছে, বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু আণবিক ভর, যার আণবিক ভর বেশি অর্থাৎ কোনো অণুর মধ্যে যার পরমাণুর সংখ্যা বেশি তার স্ফুটনাঙ্ক বেশি, সিম্পল। যেমন একটা উদাহরণ নিয়ে নি, মনে করো CH3F, তার সাথে নিলাম CH3Cl, তার সাথে নিলাম CH3Br, তার সাথে নিলাম CH3I। এবার দেখো কার আণবিক ভর বেশি, কার আণবিক ভর বেশি, কার আণবিক ভর বেশি। দেখো প্রত্যেকটা CH3 কমন, এই পরমাণুগুলির পারমাণবিক ভর বসালে আণবিক ভর পাবো। তাহলে তাহলে কার স্ফুটনাঙ্ক বেশি? আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, সবচেয়ে কম ক্লোরিনের। আণবিক ভর যার কম স্ফুটনাঙ্ক তার কম, সিম্পল, এটা একটা গেল। নম্বর 2, বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, সারফেস এরিয়া। কখন এটা হবে? যখন আণবিক ভর, যখন আণবিক ভর একই হবে, অর্থাৎ আণবিক ভর যখন একই হয়ে যাবে তখন আমরা আণবিক ভর দিয়ে উত্তর করতে পারছি না, তখন আমরা আণবিক ভর দিয়ে উত্তর করতে পারছি না, তখন আমাকে কি করতে হবে? সারফেস এরিয়া দেখতে হবে। কেমন দেখো আমি বলে দিচ্ছি সব। মনে করো যেটা আমরা ক্লাস 11-এ হাইড্রোকার্বন অ্যালকেনের স্ফুটনাঙ্কে পড়েছিলাম, CH3, CH2, CH2 Br, আর মনে করো, আচ্ছা এটা নিলে হবে না, মনে করো এটা, আর এর সাথে কটা কার্বন? 1 2 3 4 5, 1 2 3 5। দেখো আর একটা এর সঙ্গে নিয়ে নিচ্ছি, দেখো ধরো তোমাকে বলেছে এই 3টি যৌগের দেখো সব আণবিক ভর একই, মনে আছে নিশ্চিত অনেকের মনে আছে। তাহলে এর সবচেয়ে বেশি দেখো এই 3টি যৌগের মধ্যে প্রত্যেকের দেখো আণবিক ভর একই, তাহলে তখন দেখো আমাকে দেখতে হবে কার কার্বন শৃঙ্খল বড় বা কার উপরের পৃষ্ঠটা বড়। দেখো এ অনেকটা বড় এরিয়া জুড়ে আছে, এর তার তুলনায় দেখো এখানে কম, কারণ 1 2 3 4 কার্বনের শৃঙ্খল, তাহলে এর পৃষ্ঠটা অনেক কম, 4 কার্বন 4টে কার্বন পরপর জুড়ে আছে, মানে উপরে 4টে কার্বন পরপর আছে। এখানে কি, এখানে 1 2 3 4 5টা কার্বন পরপর আছে, এখানে 3টি কার্বন। বা আমরা এটাও বলতে পারি যে যখন আণবিক সংকেত একই হবে বা আণবিক ভর একই হবে তখন যার শাখা বেশি হবে তার স্ফুটনাঙ্ক কম। দেখো এর 2টি শাখা, এই একটা এই একটা, এর একটি শাখা, এর কোনো শাখা নেই, তাহলে এর স্ফুটনাঙ্ক বেশি, তারপরে এটা সবচেয়ে কম এটা। তাহলে স্ফুটনাঙ্ক 2টি ফ্যাক্টরে তাহলে কার বেশি সবচেয়ে, তোমরা অনেকেই অ্যান্সার করে দিয়েছো, অনেকেই অ্যান্সার করে দিয়েছো। তোমরা আমাদের পুরানো বাচ্চা বা বাইরে নতুন স্টুডেন্টও হতে পারো, তোমারও জানা থাকতে পারে, এমনটা নয় যে আমাদের স্টুডেন্টরাই জানে, তোমারও জানা থাকতে পারে। তাহলে ঠিক আছে, তো মোটামুটি এই স্ফুটনাঙ্কের এই দুটো ফ্যাক্টর, তো সেটা দেখো এখানে সুন্দর করে লেখা আছে, দেখো এটা সুন্দর করে লেখা আছে। আণবিক ভর বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, আণবিক ভর একই হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, হ্যালোজেনের সংখ্যা বাড়লেও কিন্তু স্ফুটনাঙ্ক বাড়ে। যেমন মনে করো CH3Cl, আবার মনে করো CH2Cl2, আবার মনে করো CHCl3, আবার মনে করো CCl4, তাহলে কার স্ফুটনাঙ্ক বেশি? তাহলে এভাবেও করতে পারি আমরা, CCl4 এর স্ফুটনাঙ্ক বেশি, তারপরে এটা, তারপরে এটা, কারণ হ্যালোজেনের সংখ্যা বাড়ছে, কারণ হ্যালোজেনের সংখ্যা বাড়ছে। অর্ডারটা আরেকবার করুন শুভজিৎ রয়, কোন অর্ডারটা বাবু? বইয়ে খুঁজে পাচ্ছ না? কি খুঁজে পাচ্ছ না বইতে? মনীষা খাতুন খুঁজে পাচ্ছ না কি?
আচ্ছা, শুভজিৎ রয় বাবু বলো দেখি তো তুমি কোথায় বলছো, কোথায় অর্ডার বলছো বলো তো, কোন অর্ডারটা বলছো, তোমাকে একটু ক্লিয়ার করে দিই। কোন অর্ডারটা বলছো? অফ, কোথায় গেল রে? কোন অর্ডারটা বলছো? যার 1 2 3 4 5, যার কার্বন চেন বড় হবে তার স্ফুটনাঙ্ক বেশি হবে। সমীর ভুনিয়া, দুইটার একবার কি বুক নেব? আচ্ছা বইটই পড়ে এই টপিকটা। কোন টপিকটা? দেখো এইটা, দেখো এখানে কত কার্বনের শৃঙ্খল আছে বলো তো। দেখো মনীষা, দেখো কত কার্বনের শৃঙ্খল আছে, 1 2 3 4 5 কার্বনের। এখানে কত কার্বনের শৃঙ্খল আছে, 1 2 3 4। অর্থাৎ কার্বন শৃঙ্খল যত বড় আমরা ভাবতে পারি পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত বড়। ধরো 5টা কার্বন পরপর আছে, তাহলে সে কতটা এরিয়া জুড়ে থাকবে? 5টা কার্বন মানে অনেকটা বড় এরিয়া জুড়ে থাকবে। যদি 4টে কার্বন পরপর জুড়ে থাকে তাহলে তার থেকে ছোট এরিয়া। 3টে কার্বন যদি পরপর জুড়ে থাকে তার থেকে আরো ছোট এরিয়া। তাহলে দেখো এখানে পরপর কতগুলি কার্বন আছে, 3খানা কার্বন। এখানে কতগুলি কার্বন, 4খানা কার্বন। এখানে কতগুলি কার্বন, 5খানা কার্বন। তাহলে যত কার্বন চেন পরপর জুড়ে থাকবে বেশি, তাহলে তাহলে তার স্ফুটনাঙ্ক বেশি হবে। এছাড়াও তুমি ভাবতে পারো যে এই কার্বন শৃঙ্খলের মধ্যে দেখো দুটো CH3 গ্রুপ আছে না, এই CH3 গ্রুপগুলিকে বলে শাখা। যত শাখা বেশি তার স্ফুটনাঙ্ক বেশি, যত শাখা কম তার, যত শাখা বেশি তার স্ফুটনাঙ্ক কম। তাহলে এর দুটো শাখা, সেই কনসেপ্টের উপরে ভাবলেও আমরা বলবো যে স্ফুটনাঙ্ক কম, এর একটা শাখা, এর কোনো শাখা নেই, তাহলে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। শুভজিৎ রয় তুমি বুঝেছো? ওকে, ভেরি গুড ভেরি গুড। তোমাকে বোঝানোর দায়িত্ব আমার, টেনশন নেই। বুঝতে যে পারবে না সে বলবে, বুঝতে যে পারবে না সে বলবে, বুঝতে যে পারবে না সে বলবে। চলো চলো, কি করে সাউন্ড হবে? আমি তো মিউট করে দিয়েছিলাম। কি করে সাউন্ড হবে? মিউট করে দিয়েছিলাম। এই মনীষা খাতুন তুমি কি বুঝেছো? তুমি তুমি জিজ্ঞাসা করেছিলে, বলো। এ খেলার কথা আরেকটু পরে হবে, খেলার কথা আরেকটু পরে হবে। নেক্সট, ঘনত্ব। দেখো ক্লোরো অ্যালকেন জল অপেক্ষা হালকা, তোমাকে এগুলো মনে রাখতে হবে। ক্লোরো অ্যালকেন এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এখন যেগুলো করছি মনে রাখতে হবে। ক্লোরো অ্যালকেন জল অপেক্ষা হালকা, ব্রোমো অ্যালকেন, আয়োডো অ্যালকেন জল অপেক্ষা ভারী। এদের আপেক্ষিক ঘনত্ব ক্রম অনুসারে সাজালে আয়োডিনের ঘনত্ব সবচেয়ে বেশি, তারপরে বিআর, তারপরে সিএল। সাধারণত অ্যালকিল গ্রুপের আকার যত বাড়ে অ্যালকিল হ্যালাইডের ঘনত্ব তত কমে, ঠিক আছে? এদের আপেক্ষিক ঘনত্ব নিজের ক্রম অনুসরণ করে। দাঁড়াও 1 মিনিট। বন্ধন শক্তি, চলো। আচ্ছা ঘনত্ব পাঠটা দরকার নেই, করতে হবে না, চলো। বন্ধন শক্তি এবং আপেক্ষিক স্থায়িত্ব, বন্ধন শক্তি এবং আপেক্ষিক স্থায়িত্ব। দেখো এটা বলার কিছু নেই, আকার যত বড় হবে বন্ধন দৈর্ঘ্য তত কম, আর বন্ধন দৈর্ঘ্য যত কম সেই বন্ধন সবার আগে ভেঙে যাবে, বন্ড এনার্জি কম, তাহলে তার স্থায়িত্ব কম হবে, রাইট? তাহলে দেখো এখানে কার আকার সবচেয়ে বড়, মানে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য কার সবচেয়ে বড়? আর আই, আর আই মানে কি, এখানে একটা অ্যালকিল গ্রুপ আছে তার সাথে আর বিআর, তারপরে কি আর সিএল, তারপরে কি আর এফ। তাহলে বন্ধন দৈর্ঘ্য যত বড়, বন্ধন দৈর্ঘ্য যত বড় তার বন্ড এনার্জি কি হবে? বন্ধন দৈর্ঘ্য যত বড় তার বন্ড এনার্জি কি হবে? বন্ধন দৈর্ঘ্য যত বড় তার বন্ড এনার্জি কি হবে? তার বন্ড এনার্জি কিন্তু কম হবে। তার বন্ড এনার্জি কি হবে? তাহলে বন্ধন শক্তি, তাহলে কি হবে? এটাই। আর বন্ধন, তাহলে যার বন্ধন দৈর্ঘ্য বড়, যার বন্ধন দৈর্ঘ্য বড় তার বন্ধন শক্তি কম, সহজে বন্ড ভেঙে যাবে। তাহলে সহজে সহজে যদি বন্ড ভেঙে যায় তাহলে তার স্থায়িত্ব কম হবে। তাহলে কার স্থায়িত্ব কম? বন্ধন শক্তি, তাহলে কার?
বন্ধন শক্তি যত কম স্থায়িত্ব তত কম, তাহলে আপেক্ষিক স্থায়িত্বের অর্ডার এটা। স্নেহা সাত্রা কি বলছো? বন্ড অর্ডার কম হবে। আচ্ছা এখানে বন্ড অর্ডারের ব্যাপার নেই, ঠিক আছে, বন্ড অর্ডারের ব্যাপার নেই। দহনশীলতা, দহনশীলতা মানে কি? কে আগুনে ভালো পুড়বে? আপনাকে থ্যাঙ্কস দিয়ে শেষ হবে না, এত সুন্দর করে বোঝান আপনি। চেষ্টা করি আমি বোঝানোর চেষ্টা করি, আমি বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, তোমরা বুঝতে পারলে ওটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তোমরা যদি বুঝতে পারো, একটা ছাত্র বা ছাত্রী স্যারের ক্লাস বুঝতে পারা, এটাই হচ্ছে স্যারের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। চলো স্যার এটা বুঝলাম না, এই প্রীতম দেখি কি বলছে, কি বলছো প্রীতম, কি বুঝলে না, কি বুঝলে না প্রীতম, কি বুঝলে না? যে কমেন্ট চলে গেছে উপরে, আমি বুঝতে পারছি না। প্রীতম আরেকবার বলো তো কি বুঝলে না। স্যার ওটা তো আর এফ হবে, কোনটা আর এফ? আর এফ কোনটা? ও আচ্ছা আচ্ছা, আর এফ হবে, ঠিক আছে। এই প্রীতম কি কমেন্ট করলো, চলে গেল, আর ওকে দেখতে পেলাম না। আগেরটা রিপিট, চলো। আবু তালহা, আবু তালহা আগেরটা রিপিট, তাই তো? দেখো বন্ধন দৈর্ঘ্য যত বড়, সেই বন্ধনকে সহজে ভাঙা যায়। একটা সিঙ্গেল একটা স্টিক নিয়ে আসো, তুমি টুক করে ভেঙে দিতে পারবে। ছোট করে নাও, ভাঙতে অসুবিধা। বন্ধন দৈর্ঘ্য যত বড়, সেই বন্ধনকে সহজে ভাঙা যায়। আর যত সহজে ভাঙা যায়, রিপিট করছি, আর যত বন্ধনটাকে সহজে ভাঙা যায়, তাহলে বন্ধন ভেঙে গেলে কি হবে? তার স্থায়িত্ব নেই। তোমার সাথে তোমার কোনো কারোর ভালো বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বটা ভেঙে গেল, তার মানে কি? তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে, তুমি, তোমার স্থায়িত্ব নষ্ট হয়ে গেল। তাহলে বন্ধন যত তাড়াতাড়ি ভাঙবে, তার স্থায়িত্ব ভেঙে যাবে, তার স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে। বন্ধন কখন ভাঙবে? যদি বন্ধনের দৈর্ঘ্য বড় হয়। আমার নেট প্রবলেম হচ্ছে, অসম্ভব, অসম্ভব, আমার নেট প্রবলেম হওয়ার কথা নয়। নেটওয়ার্ক ইস্যু, ভাই কেন নেটওয়ার্ক ইস্যু কেন? যাই হোক, তোমরা অনেকেই বলছো আমি খুব ভালো বোঝাচ্ছি। যাই হোক, শোনো, ইউটিউবে একটা ক্লাস আসবে, ইউটিউবে একটা ক্লাস আসবে, ক্লাসটা তোমরা ইউটিউব থেকে করবে, একটা ডেমো ক্লাস যাবে, রাইট? মন দিয়ে শোনো, একটা ডেমো ক্লাস যাবে। সেই ডেমো ক্লাসে তোমরা, ডেমো ক্লাসটাতে কিসের জন্য যাবে? যারা আরো নতুন কিছু বাচ্চা আমরা আমরা আমাদের এখানে জয়েন করে, তোমরা ইউটিউব থেকে ওই ক্লাসটা করবে এবং সেখানে গিয়ে তোমাদের ক্লাস কেমন লাগলো, আমি কেমন পড়াই, সেই মতামতটা একবার জানিয়ে দিও, রাইট? চলো, দহনশীলতা দেখো, জৈব হ্যালোজেন যৌগগুলি তাদের প্যারেন্ট হাইড্রোকার্বনের তুলনায় কম দাহ্য। প্যারেন্ট হাইড্রোকার্বন মানে কি? প্যারেন্ট মানে কি? পিতামাতা। প্যারেন্ট মানে পিতামাতা। মনে করো মিথেন, তাহলে তোমরা ক্লাস 11-এ পড়েছো, মিথেনে Cl2 আর H নিউ দিলে CH3Cl তৈরি হয়। তাহলে জৈব হ্যালোজেন যৌগগুলি তাদের প্যারেন্ট হাইড্রোকার্বনের তুলনায় কম দাহ্য। তার মানে মিথেন, মিথেন হলো প্যারেন্ট হাইড্রোকার্বন, কারণ মিথেন থেকে CH3Cl এর উৎপত্তি ঘটেছে। মিথেন হলো প্যারেন্ট, আর CH3Cl হলো মিথেনের বাচ্চা। CH3Cl হলো মিথেনের বাচ্চা, আর CH4 হলো CH3Cl এর, বা মিথেন হলো CH3Cl এর প্যারেন্ট, আর CH3Cl হলো মিথেনের বাচ্চা, কারণ ও কি হয়েছে? মিথেন থেকে উৎপন্ন হয়েছে। তাহলে মিথেন থেকে যদি উৎপন্ন হয়, তাহলে CH3Cl এই যে মিথেন থেকে উৎপন্ন হয়, তাহলে দেখো, তাহলে বলছে যে জৈব হ্যালোজেন যৌগগুলি, মানে এইটা হ্যালোজেন যৌগ মানে এটা, তার প্যারেন্ট হাইড্রোকার্বনের তুলনায় কম দাহ্য। তাহলে মিথেন অপেক্ষা CH3Cl কম দাহ্য, মানে পুড়তে চাইবে না, মিথেন সহজে পুড়ে যাবে। ওকে, সেটাই বলছে। আচ্ছা আরেকটা কথা মনে রাখবে,
কার্বন টেট্রাক্লোরাইড পাইরিন নামক অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়, যা সেটা ইনফরমেশন যে CCl4 কোথায় ব্যবহার হয়, অগ্নি নির্বাপক যন্ত্রে। এবার চলে আসছে কোশ্চেন, কোশ্চেনের পালা। ঝটপট উত্তর, ঝটপট কমেন্ট বক্সে আগুন ধরিয়ে দাও। দেখো চলো, মিথাইল হ্যালাইডগুলির স্ফুটনাঙ্কের হ্রাস, আপলোড হয়ে যাবে, পিপিটি আপলোড হয়ে যাবে। মিথাইল হ্যালাইডগুলির স্ফুটনাঙ্কের হ্রাস, ঠিক আছে, কার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, কার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? আমি বললাম আণবিক ভর কম হলে স্ফুটনাঙ্ক কম হয়, আণবিক ভর বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি। চলো এটা বি উত্তর। ভেরি গুড ভেরি গুড, অনেকে উত্তর করতে শুরু করেছো। আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে, যুদ্ধ হবে, আমরাই জিতবো। নিচের সমবায়বীয় অ্যালকিল ব্রোমাইডগুলির স্ফুটনাঙ্কে বৃদ্ধির সঠিক ক্রম HW, ওকে, HW। নিচের যৌগগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? নিচের যৌগগুলির মধ্যে এই ব্লার হয়ে গেল। নিচের যৌগগুলির মধ্যে কোনটি বানানটা দেখছো তো, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যিনি পিপিটি বানাচ্ছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর, কোনটি বানান? কার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? যার আণবিক ভর সবচেয়ে কম, যার আণবিক ভর সবচেয়ে কম, কার আণবিক ভর সবচেয়ে কম? মলিকুলার মাস কার সবচেয়ে কম? ফ্লুরিন যেখানে কম, ফ্লুরিন যেখানে কম তার স্ফুটনাঙ্ক, তাহলে অপশন এ, অপশন এ অ্যান্সার। দেখো ফ্লুরিন যেখানে কম তার আণবিক ভর কম হবে এবং তার স্ফুটনাঙ্ক কম হবে। নিচের কোন দ্রাবকটি 1 ব্রোমোহেক্সেন যোগ করলে দুটি স্তর গঠিত? দেখো ভালো কোশ্চেন, মন দিয়ে শোনো। বলছে এই কোশ্চেনটা হোমওয়ার্ক দেবো না, আমি করে দেবো। বলছে নিচের কোন দ্রাবকটি 1 ব্রোমোহেক্সেন, দেখো 1 ব্রোমোহেক্সেন হচ্ছে একটা অধ্রুবীয় দ্রাবক। কেন? কারণ এখানে দেখো হাইড্রোকার্বন পার্ট অনেক বেশি। এই হাইড্রোকার্বন পার্টকে বলে নন পোলার পার্ট। কি বলে? নন পোলার পার্ট। কারণ তোমরা ক্লাস 11-এ পড়েছো নো সাউন্ড, কেন নো সাউন্ড কেন? হ্যালো হ্যালো, নো সাউন্ড কেন? তাহলে আমরা কি জানি, অধ্রুবীয়তে দ্রবীভূত হয় আর ধ্রুবীয়তে দ্রবীভূত হয়। তাহলে এখান থেকে আমরা দেখব যে যেহেতু এটা অধ্রুবীয়, তাহলে এখানে কোনটা ধ্রুবীয় আছে সেখানে আমরা দ্রবীভূত করব। চলো এটা তোমরা নিজেরা কাজ করবে। এটা HW, যেটা দ্রবীভূত হবে না পৃথক স্তর তৈরি করবে। যেমন জল আর কেরোসিন, দুটোতে গলে না, কারণ জল ধ্রুবীয়, কেরোসিন অধ্রুবীয়। তাহলে দুটো গলে না, তাহলে দুটো গলে না মানে কি, দুটো আলাদা স্তর তৈরি করে। আর যদি গুলে যায় বা দ্রবীভূত হয়ে যায় তাহলে আলাদা স্তর তৈরি করবে না। যদি একটা দ্রবণ আর একটা দুটো পদার্থ যদি একে অপরের সঙ্গে মিশে যায় তাহলে সে দ্রবীভূত হবে না। কি বললাম? মিশে যায় মানে দ্রবীভূত হবে। আর যদি তারা দ্রবীভূত না হয় তাহলে আলাদা স্তর তৈরি করবে। তাহলে তোমরা এটা নিজেরা করবে। নিচের কোন মিথাইল হ্যালাইডটি তরল? শুরুতে বলে দিয়েছিলাম HW, এটা HW, এটাও HW। স্ফুটনাঙ্কের অর্ডার বোঝালাম এতক্ষণ ধরে, কোশ্চেন অ্যান্সার করালাম। HW, কার স্ফুটনাঙ্কের অর্ডার? এটা HW, করে দেখাবে। মিথাইল হ্যালাইডগুলি CX বন্ধন দৈর্ঘ্য, এটাও HW, এটাও ক্লাসে হলো। বন্ধন দৈর্ঘ্য কার সবচেয়ে বড়? আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন, দেখেই বোঝা যাচ্ছে অপশন বি। সহজ কোশ্চেন। আলোর উপস্থিতিতে কোন সমবায়বীয় অ্যালকিল ব্রোমাইড বিয়োজিত হয়? চলো এটা এখন করতে হবে না, কারণ আমি তো তোমাদের এখন রাসায়নিক বিক্রিয়া করাইনি, এই কোশ্চেনটা এখানে ঢুকে পড়েছে, তো এটা করার দরকার নেই আপাতত। নিচের কোনটি বানান? এই কোনটি বানানের জন্য আমরা বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার দেব আমাদের সুরাজ ভাইকে, যে আর কি আমাদের পিপিটি বানায়। কোনটি বানানের জন্য বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হবে? স্যার আপনার ক্লাসে ব্লার হয়। আচ্ছা ব্লারটা দেখবো। চলো এটা কি হবে বলো, এটা কোনটা উত্তর হবে? CCl4, অ্যালকিল আয়োডাইড আলোকের উপস্থিতিতে কি বর্ণ
ধারণ করে। চলো এটা এটা তোমরা বই পড়ে, বই থেকে সার্চ করে কিছু একটা করে এটা উত্তর করবে। অ্যালকিল হাইড্রাইড। আমার এবার একটু ক্লাস সমাপ্ত দেব, ক্লাস সমাপ্তের পথে। এটাও এইচডব্লিউ, বাকি কোশ্চেনগুলো এইচডব্লিউ দিলাম, বাকি কোশ্চেনগুলো এইচডব্লিউ দিলাম। চলো তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। চলো তাহলে আজকের যা পড়ানো হলো সবাই ক্লাসটা মন দিয়ে করো, সবাই ক্লাসটা মন দিয়ে ভালো করে নোট করো। চলো গুড নাইট, গুড নাইট। খেলা, চলো খেলা তো কাল দেখলাম, আমি সব খেলা দেখি, ঠিক আছে, খেলা কাল দেখলাম, অসাধারণ অসাধারণ। কিন্তু আমি তো শেষে ভেবেছিলাম যে যে কি হবে, জিতবে কি জিতবে না, মানে এত রান করেও মাত্র 7 রানের জয়, এটা সত্যি মানে খুবই কি বলবো টেনশনের, বুঝতে পারলে। অর্গানিক কেমিস্ট্রি ইকুয়াল টু প্র্যাকটিস কেমিস্ট্রি। কবিতা বললাম তো আজকের ক্লাসের মধ্যে একটা, পরের দিন বলবো, একদিনে সব বললে মুশকিল, বললাম না। ওই যে বললাম সমুদ্রের অহংকার ছিল, সে সবাইকে ডুবিয়ে দিতে পারে, তারপর একদিন এক ফোঁটা তেল এলো, সে অনায়াসে সমুদ্রের উপর দিয়ে চলে গেল। কাউকে তুচ্ছ করো না, কাউকে ছোট করো না, এই যে বললাম এটা। সো আবার পরের দিন অন্য একটা বলবো, একদিনে সব বলে দিলে তো আমার ভান্ডার শেষ হয়ে যাবে। আমার নাম নিন, কার নাম নেব? সৌমিক, সৌমিক, এই সৌমিক, তোমার নাম আমি অনেক শুনেছি। সৌমিক, সৌমিক, সৌমিক না সৌনিক, কার একটা নাম শুনেছি সৌমিক। এ দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আইপিএল টাইপিএল ওসব বিশ্বস্ত নই, আমি দেশের খেলা দেখি, দেশকে সাপোর্ট করি, দেশের খেলা দেখি। ওই আইপিএল টাইপিএল আমারও সবই ভালো, মানে মানে যে টিমে আমাদের দেশের প্লেয়ার থাকে সেই টিমকে আমি সাপোর্ট করছি। আইপিএল টাইপিএল আমার মধ্যে ইন্টারেস্ট নেই খুব একটা। ইমরান পান্ডা, ইমান পান্ডা, দেখো আমি আইপিএল খেলা দেখি না, আমার নাম নিলাম তো, সুদীপ মাইতি, সুদীপ মাইতি, চলো তোমার নাম নিলাম, সুদীপ মাইতি তোমার নাম নিলাম। ভালো হও, জীবনে অনেক বড় হও, পড়াশোনা করো। আশিক, আরটাকে সুদীপ মাইতি নাম নিলাম। সাগর সাঁতরা, সাগর সাঁতরা, দেখো আমি নাম নেওয়ার এখান থেকে দরকারই নেই। শোনো একটা কথা বলি, আমার সঙ্গে যোগাযোগ রাখবে, প্রত্যেক দিনের যে হোমওয়ার্ক দেবো সেগুলো করে আমাকে দেখাবে, সেগুলোকে করে পাঠাবে, আমি দেখবে ইজিলি তোমার নাম আমার মনে থাকবে। যেমন এস এম এ, তারপরে অদ্রিজা, ইন্দিরা, তারপরে সায়নী, ঠিক আছে, তারপরে অনেকে অনেকে অনেক ছেলে মেয়ে, যারা সবার নাম নিতে পারছি না, বহু ছেলে মেয়ে যারা হোমওয়ার্ক করে আমাকে দেখায় এবং তাদের নাম আমি জানি। তুমি তোমার প্রত্যেক দিনের কাজ করে আমাকে পাঠাবে, নিশ্চিত তোমার নাম আমার মনে থাকবে। কাজের মাধ্যমে নিজের নামকে মনে রাখাতে হবে, বলে বলে নয়, বলে বলে নয়। এমন কাজ তুমি করো মানুষ তোমার নাম মনে রাখবে। তাই তোমার নাম আমি মনে রাখবো, বিশেষ কিছু করতে হবে না, প্রত্যেক দিনের হোমওয়ার্ক করে তুমি আমাকে পাঠাবে, আমি তোমার নাম নিশ্চিত মনে রাখবো। আমি তো লাস্ট ওভারে ফোন বন্ধ করে দিয়েছিলাম না, এইটাই তো মজা নিতে হবে না, ফোন বন্ধ করা যাবে না, ফোন বন্ধ করা যাবে না। আচ্ছা পরের দিন পোল করাটা দেখে নেবো আমি, ঠিক আছে। চলো অনেক রাত হয়ে গেল, এবার অনেক ক্লাস হলো, অনেক টাইম হলো, তোমাদের ম্যাথ ক্লাস থাকতে পারে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।